আপনি যত কমন বিজনেসে যাবেন তত প্রফিটেবিলিটি আপনার লো, যত নিশ বিজনেসে যাবেন আপনার প্রফিটেবিলিটি তত হাই। স্টার্টআপের অন্যতম সৌন্দর্যটাই হচ্ছে ওয়ান্স ইউ গেট ইনটু দ্য টিউন, আপনাকে কিন্তু স্কেল আপ করতে খুব বেশি সময় লাগবে না। সব বিজনেসের বাপ বলেন, সব বিজনেসের মা বলেন, এটা হচ্ছে ট্রেডিং বিজনেস। আপনি যদি মনে করেন আপনার কাছে সেই পরিমাণে ফান্ড তোলার ক্যাপাসিটি নাই, ইউ শুড গো টুয়ার্ড এসএমই। এমন একটা কোম্পানি তৈরি করতে হবে যেটা আপনি সরে গেলেও যেন বিজনেসটা চলে। পার্টনার সিলেকশনটা এত বেশি ইম্পর্টেন্ট দ্যাট ইট ক্যান অ্যাকচুয়ালি মেক অর ব্রেক দ্য বিজনেস। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের ইমেজটা এখন পর্যন্ত স্টার্টআপ ফ্রেন্ডলি ইমেজ না। তুমি যদি তোমার প্রোডাক্ট দেখে খুশি হও তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি টু লেট ইন দ্য মার্কেট। পারফেক্ট জিনিস বলতে আসলে কিছু নাই, ডান হইছে ওকে নামাই দাও। মুবির এম চৌধুরী একজন এন্টারপ্রেনার, রাইটার এবং সফট স্কিল ট্রেনার। এর পাশাপাশি তিনি সক্রিয় টেকনোলজিস লিমিটেডের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। সেলস ম্যানেজমেন্ট, কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রেনার ইকোসিস্টেম তৈরিতে তার আছে 2 দশকেরও বেশি এক্সপিরিয়েন্স। সেলফ ডেভেলপমেন্ট নিয়ে লিখেছেন 3টি বই। তিনি 2024 সালে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের উইনার এবং বিগ 2023-তে টপ 10 ফিনালিস্ট হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। 2 সেন্স পডকাস্টের আজকের এপিসোডের গেস্ট মোহাম্মদ মুবির এম চৌধুরী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের এপিসোডটা খুবই স্পেশাল। এটা কি প্রতিবারই আমরা বলি, বাট আসলে আজকের এপিসোডটা আসলে স্পেশাল বিকজ আজকে তাদের জন্য এই এপিসোডটা যারা চাকরি করতেছেন বাট আপনারা বিজনেসে সুইচ করতে যাচ্ছেন। এখন যখন বিজনেসে সুইচ করতে যাবেন অনেকগুলো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আপনি টাকা কিভাবে রেইজ করবেন, আপনি টিম কিভাবে গঠন করবেন, আপনি কি সোল মানে একা করবেন নাকি পার্টনার নেবেন, পারফেক্ট কো ফাউন্ডার কিভাবে খুঁজে পাবেন, সামনে আপনার জন্য কি কি চ্যালেঞ্জেস আছে, শুধু চ্যালেঞ্জেস না রিওয়ার্ডস আছে কি কি, সব কিছু। মানে ইউ ডোন্ট ওয়ান্ট মিস আউট দিস এপিসোড। আমি জাস্ট বলবো যে একটু ভিডিওটা পজ করতে, খাতা কলম নিয়ে আসতে, দেন আমিও খাতা কলম নিয়ে আসি। সো আজকে একটা মাস্টার ক্লাস হবে চাকরি থেকে ব্যবসাতে ঢুকবেন কিভাবে, এবং আমাদের সাথে আছেন মুবির ভাই। মুবির ভাই, আমরা একদম ডিরেক্টলি চলে যাই কোয়েশ্চেনে। হ্যাঁ প্লিজ ভাইয়া, রোড ম্যাপটা আমাদেরকে একটু প্লিজ বলবেন যে চাকরি করতেছে সে ব্যবসাতে কিভাবে ঢুকবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে একটা মানুষের আগে চিন্তা ভাবনাটা ক্লিয়ার থাকতে হবে যে সে আসলে কি করতে চায়। ধরেন আমি বিভিন্ন জায়গাতে গেছি, বিভিন্ন জায়গাতে গিয়ে বলে যে আমি জানি না কি করব, বাট আমি কিছু করতে চাই। আমি বললাম তুমি কোথাও নাই বাবা। হ্যাঁ, তো নাই বাবা। হ্যাঁ, তো এটা হচ্ছে নাম্বার, যে ফার্স্ট অফ অল আমাকে ক্লিয়ার থাকতে হবে আমি কি করতে চাই। দ্যাটস নাম্বার 1। প্রেফারেবলি সেই যে জিনিসটা আমি করতে চাচ্ছি সেটা সম্পর্কে আমার জন্য একটা ক্লিয়ার ধারণা থাকে। যদি ধারণাটা না থাকে তাহলে কি হবে আমি সেটা বলি। যে প্রথমে আপনাকে নিজের হাত পোড়ায়, নিজের রিসোর্স খরচ করে, আপনার ইনভেস্টমেন্টের টাকা খরচ করে, প্র্যাকটিক্যালি আমরা যেটাকে ব্যবসার ভাষায় লস বলি, ওইটা করে আপনাকে এই জ্ঞানটা নিতে হবে। সো আপনি যদি আগে থেকেই জানেন তাহলে আপনার জন্য সুবিধা, লসটা কম হবে। যদি না জেনে কোনো একটা ব্যবসাতে ঢুকতে যান আপনার লসটা অনেক বেশি হবে। সো দ্যাটস নাম্বার 1। আপনার কোথায় আপনি যাবেন সেটা আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, কোন ব্যবসা করতে চাচ্ছেন। এবং অবভিয়াসলি কেউ যখন চাকরি ছেড়ে সে ব্যবসা করার একটা চিন্তা করে, তার মাথায় অবভিয়াসলি মাল্টিপল বিজনেসের চিন্তা থাকে। হ্যাঁ, যেমন আমি যখন আমি চাকরিটা ছেড়ে দিই, চাকরি ছেড়ে আমি ব্যবসা করার জন্য আমি স্টেপটা নেই। আমি যেমন 15 দিনের নোটিসে আমি চাকরিটা ছাড়ি। মানে আমার একটা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম আমি পাই, সেখান থেকে গ্রামীণ ফোন থেকে হ্যাঁ, সো গ্রামীণ ফোন থেকে সেই ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিমটা নিয়ে আমরা সমমনা কয়েকজন আমরা একটা আইটি কোম্পানি দিই। তো তখন আমার হাতে 8টা বিজনেস আইডিয়া ছিল, যে 8টা নিয়ে আমি কাজ করতে পারি। তো সেইখান থেকে আসলে কিন্তু আমাকে মানে ডিডাকশন মেথডে আমাকে বের করতে হয়েছে বিভিন্ন জিনিস, যে আসলে কোন ব্যবসাতে আসলে লং টার্মে আমার সবচাইতে বেশি প্রফিট দিবে। এখন প্রথমেই আসলে আপনি তো ডিটেইল বিজনেস প্ল্যান করতে পারবেন না, কারণ ডিটেইল বিজনেস প্ল্যান করতে গেলে আপনার অনেক নলেজ আপনার হাতে থাকতে হবে, অনেক ডেটা আপনার হাতে থাকতে হবে। সো একটা ভালো বিজনেস প্ল্যান আপনাকে যদি করতে হইতে হয়, তো একটা বিজনেস প্ল্যান করতে হইলেও আপনাকে
কম করে হলেও মানে 8 থেকে 10 দিন ইন্টেন্সলি আপনাকে কাজ করতে হবে একটা এক্সেল ফাইল নিয়ে। এবং এক্সেল ফাইল নিয়ে কিন্তু আসলে এটা একটা মজার জাস্ট কথা আছে যে সবচাইতে বড় ফিকশনগুলো লেখা হয় কিন্তু এক্সেলে, ওয়ার্ডে না। তো আপনি কিন্তু চাইলে কিন্তু এক্সেলে আপনি চট করেই একটা বিশাল প্রফিটেবল একটা জিনিস বানাইতে পারবেন। বাট আপনি যখন আসলে দেখবেন যে একটা তরমুজ, ক্ষেতের 10 টাকার তরমুজ আপনি যখন রাস্তায় 150 টাকায় বিক্রি হয়, আপনার কাছে খালি মনে হইতে পারে যে 15 গুণ প্রফিট। আসলে তো অনেকগুলা স্টেপ আছে। আপনার যদি সেই ধারণাটা না থাকে, যেটা আমি প্রথমে বলছি যে আপনার একটা ইন্ডাস্ট্রির সম্পর্কে ধারণা থাকতে হবে, যে তাকে কতটা জায়গায় তাকে হাত বদল হয়, কতটা জায়গায় তাকে চাঁদা দিয়ে আসতে হয়, দেন কতটা জায়গায় আসলে ভ্যালু এডিশন হয়, দেন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি এই 150 টাকার তরমুজ আপনি যদি মাঠে ফলাইতে চান আসলে আপনার কত টাকা প্রফিট হইতে পারে। হ্যাঁ, সো আমরা তো কি করি, আমরা রিটেইল প্রাইসটা দেখে আমরা সাথে সাথে চিন্তা করে ফেলি, আচ্ছা 10 টাকা দিয়ে বানাবো, 150 টাকা দিয়ে বেচবো, আরে লাভই লাভ। তো এটা কেন হয়? বিকজ আপনার যে নলেজটা নেই, ইন্ডাস্ট্রি নলেজটা নেই। সো বিফোর গেটিং ইনটু দ্যাট ডিটেইল আপনাকে প্রথমে আসলে ফিজিবিলিটি অ্যানালিসিস করতে হবে। ফিজিবিলিটি অ্যানালিসিসটা হচ্ছে যে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে আমার এইটা সম্পর্কে জ্ঞান কীরকম, আমার হাতে যে 8টা বিজনেস আইডিয়া আছে এইটা সম্পর্কে জ্ঞান কীরকম। আপনি ধরেন পয়েন্ট করলেন যে যত কম জ্ঞান তত কম স্কোর, একটা হচ্ছে 1, একটা 3, একটা 5, আর একটাতে আপনি 9 দিলেন। দেন আপনি হয়তো বা নেক্সট কিটা আসলো যে এই বিজনেস শুরু করতে চাইলে আমার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, সে 50 লেস দেন 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট, এইটা হয়তো বা স্কোর 10। 1 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট, সেটা হয়তো বা স্কোর 1। গিভেন দ্যাট আপনার ক্যাপাসিটি কতটুকু আছে। আপনার হাতে যদি 1 কোটি টাকা থাকে তাহলে 1 কোটি টাকা লেস দেন 1 crore, এটা 10 হয়ে যাবে তখন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার টাইপ অফ কম্পিটিশন কি, আপনার মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার কি। এখন আপনি কথার কথা আপনি খুব ভালো, আপনি জাস্ট ফর দ্য সেক অফ ডিসকাশন খুব ভালো ঝালমুড়ি বানাইতে পারেন। এখন ঝালমুড়ির এন্ট্রি ব্যারিয়ার কতটুকু? তেমন একটা নাই, কোনো ব্যারিয়ার নাই। না, আপনি বানাচ্ছেন, কেউ আপনারটা দেখে পাশে একটা বসাই দিল, সো তার মানে এন্ট্রি ব্যারিয়ার ইজ লো। আপনি এন্ট্রি ব্যারিয়ার আরেকটা রাখতে পারেন যে আপনি আসলে ঝালমুড়ি বানানো শিখাইলেন এবং দেন বড় একটা কেউ এসে আপনার টোটালটা খেয়ে দিল। সো আপনার এন্ট্রি ব্যারিয়ার যত হাই, আপনি তার মানে ঢোকার পরে আপনি তত সেফ। সো বিভিন্ন ক্রাইটেরিয়া ধরে আপনি একটা ফিজিবিলিটি অ্যানালিসিস করলেন। ফিজিবিলিটি অ্যানালিসিস করে আপনি দেখলেন যে আপনার হাতেই যে 5টা বিজনেস আইডিয়া, 8টা বিজনেস আইডিয়া, সেটাতে স্কোর কোনটাতে সবচাইতে আপনি বেশি পাচ্ছেন। আরেকটা আপনি চিন্তা করতে পারেন প্রফিটেবিলিটি কতটুকু। হ্যাঁ, আপনি যত কমন বিজনেসে যাবেন তত প্রফিটেবিলিটি আপনার লো, যত নিশ বিজনেসে যাবেন আপনার প্রফিটেবিলিটি তত হাই। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো, এইগুলো আপনাকে আসলে চিন্তা করতে হবে। তো করে আপনি যখন ফিজিবিলিটি অ্যানালিসিস করলেন, আপনি একটা হয়তো বা 8টা ছিল, 8টা থেকে আপনি 2টাতে নিয়ে আসলেন। দেন ইউ ডু দ্য অ্যাকচুয়াল বিজনেস প্ল্যানিং, যে বিজনেসের প্রজেকশন করলেন, বিজনেসের মডেল তৈরি করলেন, করে আপনি দেখলেন যে 5 বছর পরে আপনার বিজনেসটা আসলে কোন জায়গাতে যাবে। আপনি প্রথম প্রফিট কত দিনে, আপনি প্রথম রেভিনিউ কিন্তু এক জিনিস, আর প্রথম প্রফিট কিন্তু আরেক জিনিস। আবার প্রথম 1 টাকা প্রফিট থেকে শুরু করে আপনি সাস্টেইন মানে সিগনিফিক্যান্ট প্রফিট, মানে প্রথম 1 টাকা প্রফিট করলে তো আসলে সেটা দিয়ে কোনো লাভ হয় না। সবার খরচের পরে ওই 1 টাকা আপনি ঘরে নিয়ে যেতে পারলেন। আপনি যে স্যালারি চাচ্ছেন সেই স্যালারি ঘরে তুলে নিয়ে আসতে কতদিন লাগবে? হ্যাঁ, দেন হচ্ছে আপনি আসলে সাস্টেইনেবিলিটি আপনাকে এনশোর করা, যে আপনি এটাকে একটা সাস্টেইনেবলি প্রফিটেবল বিজনেস বানাইতে আপনার কতদিন লাগবে। 5 বছরের মাথায় আপনি আসলে কত টাকার নেট ক্যাশ ফ্লো আপনি জেনারেট করতে পারবেন, যে নেগেটিভটা বাদ দিয়ে, এতদিন আপনি যে লস করছেন সেই লসটা বাদ দিয়ে আপনি আসলে কত টাকার প্রফিট আপনি জেনারেট করতে পারবেন, সেটার ভ্যালু কত। এখন অবভিয়াসলি 5 বছর পরে আপনি দেখলেন প্রচণ্ড খাটাখাটনি করলেন, প্রচণ্ড রিস্ক নিলেন, তারপরে আপনার সেই বিজনেস থেকে লাভ আসতেছে 10 লাখ টাকা। আপনি কি আসলে ইন্টারেস্টেড হবেন এত রিস্ক নেওয়ার পরে? আরেকটা বিজনেস দেখলেন যে ওইটাতে হবে 5 কোটি টাকা, আপনি অবশ্যই সেকেন্ড বিজনেসটাতে আপনি যাবেন। এখন অবভিয়াসলি আপনি যদি প্রথমেই চিন্তা করে নেন যে এরে পাস করাবো এরে ফেল করাবো, তাহলে তো আসলে এটার দরকার নেই। আপনি নিউট্রাল পার্সপেক্টিভে অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ পসিবল আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। কোথায় কোন রিসোর্স লাগবে, আপনার এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে কতদিন সময় লাগবে, সেইটার পিছনে কত টাকা খরচ হবে, সব কিছু চিন্তা করে আপনাকে এক্সেলে ঢুকাইতে হবে। এক্সেলে ঢুকাই দেন এক্সেল উইল কাম আপ উইথ দ্য স্কোর।
তখন আপনি যেটা করবেন, সো এতদিনে কি হইলো, আপনি কনফার্ম হইলেন যে আমি এই বিজনেস করতে চাই। দেন আসতেছে হচ্ছে আপনি আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট কি হচ্ছে, আপনি কাকে রিক্রুট করবেন, দেন আপনার পার্টনারের কোশ্চেনটা আসতেছে। টোটালি গেট ইট। আপনি যেভাবে ফিজিবিলিটি টেস্টের কথা বলছেন, এরকম আমি জানি না সবাই, আপনারা প্লিজ জানাতে পারেন যে আপনারা ধরতে পারলেন কিনা জিনিসটা, প্লিজ কমেন্ট করে জানান। মানে আপনি হচ্ছেন প্রতিটা বিজনেসকে আলাদা আলাদা করে স্কোরিং করতেছেন, এক্স্যাক্টলি, যে ভাই আমার ক্যাপাসিটি অনুযায়ী এবং মার্কেটে এটা ডিমান্ড অনুযায়ী এইটা কতটুকু স্কোর পায়। এখন কেউ স্কোর না করলেও চলবে, সে মানে সে জাজ করতে পারলেও হবে ইনশাল্লাহ। এখন আমার কথা হচ্ছে, তাহলে আপনি ফার্স্টে বলছেন যে আমাকে আগে ক্লিয়ার থাকতে হবে ভাই আমি আসলে কোন ব্যবসাটা করতে যাচ্ছি। সেকেন্ডলি আপনি বলছেন যে এই ব্যবসা সম্বন্ধে কত ডেপথে আমি জানি, আমার জানাশোনা আছে নাকি। এরপরে কি ঘটনা ভাইয়া? তো আপনি তো মোটামুটি একটা ধারণা হইলো আপনার যে কোথায় আপনি যাইতে চাচ্ছেন, আপনি উত্তরে যাবেন না দক্ষিণে যাবেন না কিসে। এই এখন উত্তরে যাইতে গেলে আপনার সাথে আপনার সঙ্গী সাথী কারা লাগবে? সো দিস হিয়ার কামস দিস দিস কো-ফাউন্ডার পার্ট অর দ্য পার্টনার পার্ট। আইডিয়ালি আপনার পার্টনার তাকেই হইতে হবে যে কিনা আপনার কমপ্লিমেন্টারি স্ট্রেংথ আছে। আপনি যদি নন টেক হন, আমি যেমন একজন বিজনেস গ্র্যাজুয়েট, সো আমার আইডিয়াল পার্টনার কে হওয়া উচিত? একজন টেক ফাউন্ডার যে কিনা টেক সম্বন্ধে খুব ভালো জানে। হ্যাঁ, এইখানেই যেরকম আমি কিন্তু অনেক স্ট্রাগল করছি। আমি টেক ফাউন্ডার ছিল না, আমাকে অনেক ধরনের ভুল বোঝানো হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে এই জিনিসগুলা করে। আমাকে কিন্তু এইটা আই হ্যাড টু পে দ্য প্রাইস। প্রথম 5 বছর, প্রথম 5 বছর, পরবর্তীতেও আসলে আমাকে অনেক ডিফিকাল্টির ভিতর দিয়ে যাইতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখন একটা লেভেলে চলে আসছি। তো সো ওই যে আপনার পার্টনার সিলেকশন যাইতে হবে, সেইটা নিয়েও আসলে অনেক কিছু ডিসকাস করা যেতে পারে। মানে শুধু পার্টনার সিলেকশন নিয়ে আসলে মানে 2 দিনের একটা ট্রেনিং করা যায় যে এই ধরনের একটা জিনিস। হ্যাঁ, এইটা এত একটা ডিপ জিনিস, কারণ পার্টনার সিলেকশনটা এত বেশি ইম্পর্টেন্ট দ্যাট ইট ক্যান অ্যাকচুয়ালি মেক অর ব্রেক দ্য বিজনেস। এত বেশি ইম্পর্টেন্ট। টোটালি আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সো পার্টনার যখন আপনি সিলেক্ট করলেন, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে বিজনেসে নামবেন। সো বিজনেসে নামার আগে ওই যে বললাম যে বিজনেস প্ল্যানটা আপনি করছেন, বিজনেস প্ল্যানের ভিতরে আপনার টোটাল কত টাকার ইনভেস্টমেন্ট করতে হবে সেটা নিশ্চয় সেখান থেকে বের হয়ে আসবে। আপনি প্রফিট করার আগ পর্যন্ত টোটাল কত টাকা লস আপনাকে সামলাইতে হবে সেটাও আইডিয়ালি বের হয়ে আসা উচিত। দেন কামস দ্য কোয়েশ্চেন অফ টেকিং ইনভেস্টমেন্ট। আপনি যে কথার কথা আপনি দেখলেন যে 3 কোটি টাকা আপনাকে জাস্ট লসে দিতে হবে, অথবা আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনাকে হয়তো বা 3 কোটি টাকা দিতে হবে। আপনি দেখলেন যে মিনিমাম 50 লক্ষ টাকা না হইলে আপনি আসলে বিজনেস শুরুই করতে পারতেছেন না। আপনাকে তখন অন্তত 50 লক্ষ টাকা তোলার জন্য আপনাকে তখন বিভিন্ন মানুষের কাছে যাইতে হবে। এই ফেজে কে আপনার পিছনে ইনভেস্ট করতে পারে, কে আপনাকে সেই পরিমাণে ট্রাস্ট করে যে কিছু না থাকার পরেও আসলে আপনাকে আপনার কাছে কে একজন ইনভেস্ট করতে পারে। তো এই তো গেল। তারপরে তো আপনি আসলে বিজনেসে নামবেন। বিজনেসে নামলে আসলে আপনাকে কনসেপ্ট অফ এমভিপি আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। নাইস। তো প্রথমেই যদি সে কথার কথা, এমভিপিটা হচ্ছে মূলত মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। অ্যাজ দ্য নেম সাজেস্ট, আপনার প্রোডাক্ট যেটা মিনিমাম যতটুক বানাইলে আপনি প্রথম টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একদম কোর কনসেপ্ট। এখন যদি আমি চিন্তা করি যে আমি একটা দোকান দিব, হ্যাঁ, একটা দোকান দেওয়ার কিন্তু অনেক খরচ। আমাকে জায়গার পজিশন নিতে হবে, আমাকে সেটা সাজাইতে হবে। দেন হচ্ছে যদি আমি এটা কথার কথা আমি খাবারের দোকান বা বার্গারের দোকান দিব, তো দেন আমি বার্গার বিক্রি করবো। সো বিফোর সেলিং দ্য ফার্স্ট বার্গার আমাকে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হবে। তো একটা বার্গার দোকানের মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি হওয়া উচিত চিন্তা করেন? বার্গার ইটসেলফ। বার্গার তো বার্গারই আছে। ও আচ্ছা। আপনার প্রথমেই কি আসলে দোকানের পিছনে এত টাকা ইনভেস্ট করা দরকার? অনলাইন আপনি করতে পারেন। আপনি একটা কার্ট নিয়ে আসতে পারেন, মিনিমাম খরচ করে আপনি একটা ঠেলা গাড়িতে আপনি যেই এরিয়াতে আপনি সেল করবেন তার আশেপাশেই আপনি একটু দাঁড়ায় আপনি একটু বোঝার চেষ্টা করলে যে এখানে আসলে কি বার্গারটা বিক্রি হবে কিনা। আমি যে এখানে 50 টাকার বার্গার দিলে বেটার চলে, 100 টাকার দিলে বেটার চলে, না 200 টাকার দিলে বেটার চলে। আপনি কি করলেন? মিনিমাম ইনভেস্ট করে মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা আপনি তৈরি করলেন বিফোর অ্যাকচুয়ালি গোয়িং ইনটু দ্য ফুল থ্রটল প্রোডাক্ট, হুইচ ইজ এ ফিজিক্যাল শপ, ফুললি ডেকোরেটেড, চেয়ার, টেবিল, এসি সবকিছু সহ। তো এই এমভিপি আপনাকে কি বলে, কি করতে সাহায্য করে, সেটা হচ্ছে মূলত আপনার
প্রথম কাস্টমার মানে আপনি আসলে যতজনকে আপনি ফ্রি বার্গার খাওয়াবেন না কেন, আপনি অরিজিনাল ফিডব্যাক কিন্তু পাবেন না। মানুষ যখনই টাকা দিয়ে কিনবে সে কিন্তু তখন বলবে ভাই আসলে দিলাম টাকা বাট লবণটা একটু বেশি হয়ে গেছে ভাই, আসলে এটা একটু বেশি পোড়ায় ফেলছেন। এইটা কিন্তু সে কখনো বলতো না যদি আপনি তাকে ফ্রি বার্গার খাওয়াইতেন। হ্যাঁ, সো টাকা দিয়ে আপনি যখন কাস্টমারের ফিডব্যাকটা নেওয়া শুরু করবেন তখনই কিন্তু আসলে বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা আদৌ চলবে কিনা, আদৌ আপনার প্রোডাক্টটার মার্কেট ফিট আছে কিনা। সো এই ফেজটাতে এসে আপনাকে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে হবে। সো আমরা কিন্তু বিভিন্ন স্টেপ ক্রস করতেছি। আমরা প্রথমে ধারণা নিলাম, ফিজিবিলিটি অ্যানালিসিস করলাম, আমরা বিজনেস প্ল্যান আমরা তৈরি করলাম, আমরা আমাদের পার্টনার চুজ করলাম, পার্টনার চুজ করে দেন আমার ইনভেস্টমেন্টের জন্য আমি ইনভেস্টর খোঁজ করি, এবং নট দ্যাট যে এগুলো একটার পর একটা হচ্ছে, এগুলো কিন্তু সব পাশাপাশি চলতেছে, প্যারালাল চলতেছে। দেন আমি এমভিপি আমাকে তৈরি করার প্রসেস শুরু করতে হবে। এটা যদি কোনো একটা আইটি প্রোডাক্ট হয় তার মানে আপনার টেক টিম তৈরি করতে হবে। আপনি কিভাবে করবেন, এটা কি আপনি নিজে রিক্রুট করবেন নাকি আপনি অন্য কাউকে আউটসোর্স করাবেন, এই ধরনেরও কিন্তু বিভিন্ন ধরনের মানে সলিউশন আছে। অনেকে কিন্তু এমভিপি তৈরি করে দেয়। ভাই আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পাঠাওয়ের এমভিপি মনে আছে বন্ধু? হ্যাঁ, ওরা কিন্তু প্রথমে অ্যাপ বানানোর পেছনে খরচ করে নাই, ওরা প্রথমে একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছে। ফেসবুক দ্যাট ইজ এমভিপি প্র্যাকটিক্যালি। এক্স্যাক্টলি, ফেসবুক গ্রুপে ওরা আসলে মানুষকে, ওরা বলতে যে মানুষ ওখানে নক করতো, আমার অমুক প্রোডাক্টটা আমি পার্সেল করব তমুক জায়গায়। এক্স্যাক্টলি, শুধু তাই না, আমার কাছে মনে হয় যে কি ইভেন লেটস আমি বার্গারের এক্সাম্পলটা আবার চলে আসি। আমি যদি আজকে একটা বার্গার টেস্ট আউট করতে চাই বা আমি কেক বানাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, আমি যদি ফেসবুকে অ্যাটলিস্ট একটা পোস্ট করি, একটা স্টোরি দিই যে আমি একটা বার্গার বানাইতেছি, হু ওয়ান্টস টু বাই বা ইউনো হু ওয়ান্টস টু ট্রাই ইট আউট, হয়তো বা 5টা 10টা দেখা যাবে আমার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ না কেউ হয়তো বা পারচেস করবে। সো অবশ্যই আমি ফ্রিতে, এখানে কিন্তু ফ্রির ব্যাপারটা না, এখানে হচ্ছে আমাকে টেস্ট আউট করতে হবে, তার মানে টাকা দিয়ে আসলে ফিডব্যাক দিতে হবে। টাকা না দিলে কারোর কাছ থেকে অনেস্ট ফিডব্যাক এটা মনে হয় অনেকের গ্যাপ রয়ে যায়। কি করে একটা কিছু বানানোর পর আত্মীয়-স্বজনকে খাওয়ায়, সবাই খুব ভালো হয়েছে, দোকান দিয়ে দিতেছে, শেষ ধরা খায়া নাই। ওয়ান্ডারফুল। এরপর আর কি স্টেপস আছে ভাইয়া? সো বেসিক্যালি আপনি যখন এমভিপি বানানোতে আপনি হাত দিয়ে দিলেন, ইউ আর প্র্যাকটিক্যালি ইন দ্য বিজনেস। মানে আপনি কিন্তু তখন মানে আপনি ইউ হ্যাভ স্টার্টেড বার্নিং ইউর রিসোর্সেস। তারপর থেকে কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াসনেসটা শুরু হয়ে গেল। মানে সিরিয়াসনেস আরো আগে থেকেই শুরু হয়েছে, বাট অ্যাকচুয়ালি ইউ আর ইন দ্য সিরিয়াস মানি বার্নিং বিজনেস। দেন হচ্ছে আপনি এমভিপিটাকে আপনি যখন মার্কেটে নিয়ে যাবেন, কাস্টমারের ফিডব্যাক পাবেন, দেন সেটার পাশাপাশি আপনাকে আপনার সেলস চ্যানেল ডেভেলপ করতে হবে। আপনি কিভাবে সেল করতে চাচ্ছেন, আপনার মার্কেটিং চ্যানেল। সো প্র্যাকটিক্যালি একটা মানে সেল চ্যানেল হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার প্রোডাক্টটাকে আপনি কার কাছে সেল করবেন। মানে আমরা বুঝলেও আমরা চাচ্ছি জিনিসগুলোকে এমন ভাবে কথা বলতে যেন অফকোর্স প্রতিটা মানুষ যেন আমাদের এখানে বুঝে। থ্যাংক ইউ। মানে আসলে এগুলোর ভিতরেই থাকি তো অনেক সময় অনেক জার্গন বের হয়ে যায়। সো মানে সোজা কথা, আপনি যে প্রোডাক্টটা আপনি তৈরি করতেছেন সেটা তো কারো না কারো কাছে সেল করতে হবে। এখন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন তরিকায় সেল করা যায়। তরিকাটা ভালো লাগছে। এই তরিকাটা কোন তরিকায় আপনি আসলে সেল করবেন? ওকে, তরিকা বলেন। হ্যাঁ, তো এই তরিকাটা কোনোটা আছে আপনাকে সে কথার কথা আমার প্রোডাক্টটা যেরকম, আমি যেমন সক্রিয় টেকনোলজিসে আমি একটা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম করি। সো প্র্যাকটিক্যালি একটা সফটওয়্যার। সো আমার এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন কোম্পানি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল ম্যানেজ করে। সো প্র্যাকটিক্যালি তারা তাদের প্রোডাক্ট যে সেল করে, দোকানে আপনি যেসব প্রোডাক্ট দেখতে পান সেই প্রোডাক্টগুলা আসতেছে যেখান থেকে, সেই যে টোটাল প্রসেসটা আমার সফটওয়্যার দিয়ে মেইনটেইন। আমি যদি ওনাদের অডিয়েন্সের জন্য বাংলায় বলি, বাংলায় বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বাংলা বলছি সাপ্লাই চেইন অর্থাৎ প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে দোকান পর্যন্ত পৌঁছাইতে যেই সাপ্লাইয়ের যে চেইনটা, যে রাস্তাটা, এই রাস্তাটা সঠিকভাবে হচ্ছে কিনা আপনার সফটওয়্যার দেখে একজন কোম্পানির মালিক দেখতে পারে, হ্যাঁ আমার প্রোডাক্টটা ঠিক সময়ে আমার সেলসম্যানরা সঠিক সময় দোকান ভিজিট করতেছে কিনা, খুবই ইম্পর্টেন্ট, কত সময় ভিজিট করলো, কত টাকার সেল হইলো, এই যে সেল হইলো সেটার কত টাকার মাল আসলে ডেলিভার হইলো, মানে ফেক ইনভয়েস জেনারেট হচ্ছে কিনা, অনেক কিছু সে দেখতে পাই। এই সফটওয়্যারের সেলস চ্যানেল, আমার এই সফটওয়্যারটা কিভাবে বেচতে হয়? আমার এই সফটওয়্যার কি আমি অনলাইনে দিয়ে দিলে সেল হয়ে যাবে? ফেসবুকের মতন মানুষকে ডাউনলোড করে নিবে? না, এটা এন্টারপ্রাইজ সেলিং করতে হবে, এটাকে ডিরেক্ট সেলস চ্যানেলের মাধ্যমে করতে হবে। তো তার মানে আমার একটা ডিরেক্ট সেলস টিম আছে যারা কিনা স্পেশালাইজড এন্টারপ্রাইজ
প্রোডাক্ট সেল করার কাজে তারা ব্যবহৃত হয়। বড় বড় কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে, কোম্পানির এমডির সাথে, কোম্পানির ডিরেক্টরের সাথে মিটিং হচ্ছে, আমরা ডেমো দেখাচ্ছি, সেইটা হচ্ছে একটা প্রসেস। আবার আপনি যদি চিন্তা করেন, আপনি সে পাঠাওর কথা চিন্তা করেন, পাঠাও কিন্তু এটা আমি আরেকটু বলে নেই, আমারটা হচ্ছে তার মানে B2B প্রোডাক্ট, বিজনেস টু বিজনেস প্রোডাক্ট। আবার দেয়ার আর ডিফারেন্ট প্রোডাক্ট লাইক B2C প্রোডাক্ট। ট্রু। হ্যাঁ, সে ফর এক্সাম্পল ফেসবুক তো B2B না, ফেসবুক হচ্ছে B2C। আপনি জাস্ট কি থেকে, আপনি প্লে স্টোর থেকে আপনি জিনিসটাকে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে আপনি ইউজ করলেন। এখন B2B সেল করার যেরকম চ্যালেঞ্জ আছে, B2C সেল করারও সেম চ্যালেঞ্জ আছে। B2B কাস্টমারকে রিটেইন করার বিভিন্ন প্রসেস আছে, B2C কাস্টমার রিটেইন করারও আবার বিভিন্ন ধরনের প্রসেস আছে। হ্যাঁ, সো এই যে টোটাল জিনিসটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে আপনার মতন করে আপনার সেলস চ্যানেল তৈরি করতে হবে। হ্যাঁ, শিখতে হবে, জানতে হবে, আপনাকে ওই টিমটা তৈরি করতে হবে, সেই টিমটা কিভাবে তৈরি করবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সো এবং জাস্ট লাইক এনি আদার অর্গানাইজেশন, আপনি যদি একটা আইটি প্রতিষ্ঠান দেন, জাস্ট লাইক এনি আদার অর্গানাইজেশন, আপনার কিন্তু ফিনান্স টিম লাগবে, আপনার অ্যাকাউন্টস টিম লাগবে, আপনার HR টিম লাগবে। সো এগুলো কিন্তু জেনেরিক প্রতিটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু। সো আপনাকে আস্তে আস্তে করে একটা সাস্টেইনেবল প্রসেস ড্রিভেন একটা কোম্পানি তৈরি করতে হবে, এমন একটা কোম্পানি তৈরি করতে হবে যেটা আপনি সরে গেলেও যেন বিজনেসটা চলে। এটাই কঠিন। হ্যাঁ, সো এইটা কিন্তু মানে আপনি যখন ওই লেভেলে আপনার কোম্পানিটাকে নিয়ে যেতে পারবেন যে আপনাকে ড্রাইভিং সিটে বসে থেকে গাড়ি চালানোর প্রয়োজন নাই, গাড়ি অটোনোমাস মোডে চলতেছে, তখন আপনি বুঝবেন যে আপনি একটা মিনিমাম একটা লেভেলে পর্যায়ে পৌঁছেছেন। এখন নট নেসেসারিলি ওইখানে পৌঁছালেই যে কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে এটা না, বাট আপনি ওইখানে পৌঁছাইলে আপনার জন্য সাস্টেইনেবল প্রফিট জেনারেট করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে তখন। আদারওয়াইজ ওই যে একটা দেখা যায় না যে আজকে বস আসে নাই তাই সবাই খুব খুশি, রিল্যাক্সড, এইটা কিন্তু একটা প্রসেস ড্রিভেন অর্গানাইজেশন এটা কিন্তু হয় না। কারণ এখানে KPI গুলা কি, পারফরমেন্স ইন্ডিকেটর যা আছে, আমার টার্গেট কি খুব ক্লিয়ার। সকালবেলা মানে মাসের প্রথমে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, মাসের শেষে এটা আমার কাছ থেকে বুঝে নেওয়া হবে। সারাদিন তুমি এখন কোথায় কি করে বেড়াও, দ্যাটস আপ টু ইউ। মাস শেষে তুমি আমাকে বুঝাই দিবা আমার টার্গেট। এইটা যখন এই যে কালচারটা সেট হয়ে যাবে, তখন কিন্তু ওই মালিককে এসে বা বসকে এসে প্রতিদিন বসে বসে উনাকে ক্যামেরা দেখতে হবে না যে সবাই কাজ করতেছে কিনা, কয়টা আসছো। এক্স্যাক্টলি। সো আমার প্রতিষ্ঠানে যেমন এইগুলা নাই। আমার অবশ্যই 9টা-6টা একটা টাইম আছে, বাট আমার ছেলেমেয়েরা সকাল 10টায়ও আসে, বাট আমার সেই কনফিডেন্স আছে যে ওরা ওদের যে কাজটা দেয়া আছে সেই কাজটা ওরা ঠিকই করে দিচ্ছে। সো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনার একটা প্রপার টিম সেট করতে হবে, প্রপার টিম সেট করে তাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে ডেলিগেট করতে হবে। এগুলো আসলে আরো অনেক পরের কাজ। আমার মনে হয় ভাইয়া একদম ফার্স্টে আমরা যে কথা দিয়ে শুরু করছিলাম যে আজকে যে মানুষটা চাকরি করছেন এবং হি হ্যাজ দ্যাট ফিলিং যে আমি ব্যবসা করতে চাচ্ছি, নট ফর এভরিওয়ান। হ্যাঁ, ওই মানুষটার জন্য যার কিনা ভেতরে কাজ করতেছে যে আমি ব্যবসাটা করব, কখন শুরু করব বা কোন জার্নি কি করলে হবে। আমার মনে হয় আমরা একটা রোড ম্যাপ কিছুটা পেয়ে গেছি। এখন মানে পডকাস্ট শুনলে কি ব্যবসা শেখা যায়? ব্যবসা তো মনে হয় ব্যবসা করে শিখতে হয়। তবে আপনি যদি বলেন যে কোন দিন গিয়ে আপনি আসলে ব্যবসাটা শিখছেন? তার আগে আমি এখনো শিখি নাই, আমি এখনো শিখে চলতেছি। প্রতিদিন আমি নতুন জিনিসে ধরাকে আমি শিখি, এইভাবেই চলতেছে। আপনি এখন পর্যন্ত কয়টা বিজনেস করছেন? 5টা। সো 5টা বিজনেসের মধ্যে কয়টাতে আপনি সাকসেসফুল হয়েছেন? সাকসেসফুল এখনো হই নাই, টিকে আছে 2টা। আর বাকি 3টা আনফরচুনেটলি আমাকে ক্লোজ ডাউন করে দিতে হয়েছে। আপনার ফার্স্ট বিজনেস কত সালে ছিল? প্রথমটা ছিল 2012 সালে, আমি তখনও চাকরি করতাম। আমি আর আমার আরেক কলিগ মিলে আমরা বিজনেস শুরু করি। তো সেটা ছিল 2012 সালে, ই-কমার্স একটা বিজনেস ছিল। তো ওইটা ওই বছরই আসলে ক্লোজ ডাউন করে দিতে বাধ্য হই। প্রফিটেবল ছিল, খুব শর্ট টার্মে কিছু প্রফিট জেনারেট হয়েছিল, আমরা লস করি নাই সেখানে। বাট আসলে ডিউ টু প্রাইমারিলি ওই যে ই-কমার্স, তখন আপনি 2012 সালের কথা চিন্তা করেন, তখনও কিন্তু আসলে লজিস্টিক্স একদম নিজের হাতে আমরা গিয়ে ডেলিভার করতাম। তো প্রাইমারিলি সেই লজিস্টিক্স চ্যালেঞ্জের কারণে আসলে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই। ভাই আপনি জব ছাড়ছেন কত সালে?
2013 সাল। ও 2013 সালে আপনি জব ছাড়ছেন, রাইট? সো আমি যদি আপনার টাইমলাইনটা বলি যে আপনি যেটা উৎস ছিল ফার্স্টে, অ্যান্ড দেন হিউম্যাক ল্যাব, আচ্ছা, হোয়াইট সোর্সিং, তারপরে 2014 সালে শুরু করছেন, বিয়ন্ড র্যাশনাল 2015 সালে শুরু করছেন, সক্রিয় শুরু করেছেন 2020 সালে, 2020 সালে। সো এখানে উৎস এখন এটা নাই, আচ্ছা, হিউম্যাক ল্যাব নাই, হোয়াইট সোর্সিং নাই, বিয়ন্ড র্যাশনাল আছে, বিয়ন্ড র্যাশনাল বেসিক্যালি কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, ট্রেনিং অ্যান্ড কনসালটেশন, রাইট? সো বিয়ন্ড র্যাশনাল আছে এবং সক্রিয় আছে। এগুলো পড়ার অবশ্যই আমার কারণ আছে। কারণ হচ্ছে যে প্রথমত সক্রিয় এটা কি আপনার জন্য, মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন, মানে কয়েকটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনার কাছে কেন মনে হয়েছে যে এই প্রথম 3টা ফেল করেছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সক্রিয় কেন এত ভালো করলো গিভেন দ্যাট আপনি নন টেক ব্যাকগ্রাউন্ড, এবং বিয়ন্ড র্যাশনাল সক্রিয় লেভেলে যেতে পেরেছে কিনা, বা কেন যেতে পারছে না, বা যেতে পেরেছে কিনা, এই বিষয়গুলো আর কি। ভেরি নাইস কোশ্চেন। আমি একটু নড়েচড়ে বসলাম, কারণ মানে আই এম এক্সপেক্টিং সামথিং ফ্রম হিয়ার, প্লিজ ভাই। সো ফার্স্ট অফ অল, মানে আমি যদি আপনার প্রথম প্রশ্নটা, যে প্রথম 3টা আসলে কেন ক্লোজ ডাউন করলাম, ফার্স্ট অফ অল ইটস এন ইন্টারনাল কল। সোজা কথা, যে আমি ফিল করছি যে এই 3টা নিয়ে আই এম হেডিং নোওয়্যার। আই হ্যাভ গিভেন মাই বেস্ট শট। যেমন আমি কথার কথা, আমি প্রথমটা আমার ছিল উৎসটা আমরা যে টাইমে আমরা কাজ করছি, আমরা 2 পার্টনার ছিলাম, 2জনই ফুল টাইম চাকরি করতাম, এবং একটা পর্যায়ে গিয়ে আসলে দেখলাম যে ফুল টাইম চাকরি করে এই ব্যবসাটাকে আসলে নেক্সট লেভেলে নেওয়া সম্ভব না। সো তখন আসলে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, চাকরি ছাড়ার ইচ্ছাও ছিল না, চাকরি ছাড়ার কোনো ইচ্ছা, কারণ আমরা উই ওয়ার ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য জব, আমাদের কাছে কোনো সেভিংসও নাই, কিছু নাই। তো এইটা যেমন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন উৎস বন্ধ করার জন্য 2012 সালে। দেন আসে হচ্ছে হোয়াইট সোর্সিংটা আমরা 2014 সালে শুরু করে 2016 সালের দিকে বন্ধ করে দিই, না 15 সালে বন্ধ করি। সেইটা ছিল হচ্ছে ওই যে প্রাইমারিলি আমরা গার্মেন্টস নিয়ে কাজ করার চেষ্টা করি, বাট ওই যে আমি আপনাদেরকে যেটা বললাম যে উইদাউট হ্যাভিং ডিপ নলেজ আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করার চেষ্টা করি যেটা আসলে অনেক ডিপ, মানে এইটাতে আসলে মানে আপনি 50 লাখ, 1 কোটি, 3 কোটি, 5 কোটি কোনো ম্যাটারই না, এগুলো আটলান্টিকের মতন ডিপ একটা ইন্ডাস্ট্রি। সো আমি দেখলাম যে আসলে আমার যে সামান্য যা সেভিংস আছে, এইটা ধরেন আমি প্র্যাকটিক্যালি 3-4 মাসের মধ্যে আমার যে সেভিংস যা পাইলাম, সেই সেভিংসের অলমোস্ট 20-30% আমার গন। তো আমি দেখলাম যে 3 মাসের মধ্যে, তো দেখলাম যে এইটাতে আসলে হাত দেওয়াটা ইজ টু রিস্কি। আমি লস যা হয়েছে আমি মেনে নিয়ে আমি বের হয়ে আসলাম, কারণ আই ফেল যে এইটাতে আমি প্রপার নলেজ নাই, আমার নলেজ গ্যাদার করার যে কস্ট দ্যাট ইজ টু হাই, পুরোটা শেষ হয়ে যাবে এবং আমার নলেজ আসলে আসবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যা পাইছি সব শেষ হয়ে যাবে এবং কোনো বেনিফিট আসবে না। সো এটা যখন আমি ফিল করলাম, আমি এটা থেকে সরে আসলাম। সো অ্যাগেন ইট ওয়াজ এন ইনার কল। থার্ড যেটা হিউম্যাক ল্যাব, যেটা এইটা ছিল একটা ডিফারেন্ট রিজন, যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছিলাম সেই প্রোডাক্টটা আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। প্র্যাকটিক্যালি এখন আমি যে সক্রিয় নিয়ে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি ডিএমএস, সেটার শুরু আমি করি হিউম্যাক ল্যাব নিয়ে। ও আচ্ছা, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য প্রোডাক্ট। আমার পার্টনারদেরকেও আমি এই জিনিসটা আমি বলি, কিন্তু আসলে মানে উই ওয়ার কমপ্লিটলি ড্রাই অফ ইনভেস্টমেন্ট। আমাদের হাতে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। আমাদের যারা এক্সিস্টিং যারা পার্টনার ছিল তাদেরকে উই আর ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না, এবং এই যে প্রোডাক্টের বাইরেও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম। সো এইটাও আমার আরেকটা খুব ক্রিটিক্যাল লার্নিং, যে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, কারণ এক একটা প্রোডাক্টই আসলে এত বেশি সে রিসোর্স হাংরি, কোনো প্রোডাক্টেরই ডিপে আপনি যেতে পারবেন না। এবং এইটা করতে গিয়ে আমার ওই কোম্পানির প্রচুর মানে দায় দেনা হয়ে যায়। সো ওই অবস্থা নিয়ে আসলে আমি ওই কোম্পানিতে নতুন করে আমি আর কাউকে, কোনো ইনভেস্টরকে আমি অনবোর্ড করা সম্ভব ছিল না। সো তখন সবাই মিলে, এবং আমি আপনাদেরকে ধরেন অফলাইনে যেটা ডিসকাস করতেছিলাম, যে আমি আসলে কোনো স্যালারিও নিচ্ছিলাম না। তো আমার লাইফ
প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছিলো, আমার স্ট্রেস নিতে নিতে আমি আর পারতেছিলাম না। তো তখন সব কিছু মিলায় মানে আই হ্যাড টু ডিসাইড যে ভাই আমি আর পারতেছি না, ডিয়ার পার্টনার্স তোমাদের কেউ যদি আসো এসে তোমরা চালাও, আমি তোমাদের জায়গায় বসি, বাট আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমার পক্ষে এইভাবে স্যালারি না নিয়ে চালানোটা আমি হয়তো বা কিছুদিনের মধ্যে আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। সিচুয়েশন এইরকম আর কি। এত স্ট্রেস কত সালে ছিল এটা? ধরেন এপ্রিল 2019 পর্যন্ত, 2019 পর্যন্ত 5 বছর আমি কোনো স্যালারি না নিয়ে, তখনই বেসিক্যালি আমি যে ট্রেনিং করতাম এটা সেটা করে আমি কোনো মতে আমার মান্থলি তৈরি হয় 2019 থেকে 2014 থেকে 2019 পর্যন্ত 5 বছর আপনি হতেছে যেটা হিউম্যাক ল্যাব চালাইতেছিলেন। বাট ও মাই গড, আচ্ছা তাহলে আপনি কিভাবে সাস্টেইন করছেন? মানে তখন ট্রেনিং দিতাম, তখনই আসলে নিজের প্রয়োজনে জীবন বাঁচানোর তাগিদে তখন ট্রেনার হিসেবে আবির্ভূত হই, বিভিন্ন ধরনের ট্রেনিং করাই। তো আলহামদুলিল্লাহ একটা মিনিমাম স্কেলে হইলেও আমি একটা ইনকাম জেনারেট করতে পারি, কনসালটেন্সি করতাম এটা সেটা করে। তো তখনই বেসিক্যালি ওই যে আল্লাহ তাআলা কি করেন যে আপনাকে স্ট্রঙ্গার বানাইতে হইলে আপনাকে বিপদের মধ্যে ফেলে। তো আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ মাই টাইম টু বিকাম স্ট্রঙ্গার। সো তখন বেসিক্যালি যেটা হয় যে তখন আমি নিজের প্রয়োজনেই ট্রেনিং করানো শুরু করি, বিভিন্ন জায়গাতে আমি আসলে ইনভলভ হওয়া শুরু করি, এবং যেটা প্র্যাকটিক্যালি আজকের যে আমি সেটাকে হইতে আমাকে আসলে অনেক সাহায্য করছে। তো এটা সবই আল্লাহ তাআলার ইচ্ছা আর কি। সো ওই সময় যখন আপনি এরকম একটা মানে আই ক্যানট ইম্যাজিন, ধরেন 5 বছর ধরে ধরেন একটা কোম্পানি, এটা তো আপনার একটা চাইল্ডের মতো, কারণ প্রত্যেকটা মানে বিজনেসম্যানের জন্য ওদের এক একটা ভেঞ্চার কিন্তু ইটস লাইক ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। যত যাই বলি ভাই টাকার জন্য করতেছে, ইমোশনাল কিন্তু অ্যাটাচ হয়ে যায়, এবং মানে একদম না। এবং আমারও এরকম অনেক কেসেস আছে আর কি। সো তো যাই হোক, আমি বুঝতে পারতেছি যে হয়তো এমনও সিচুয়েশন হয়তো আপনার গেছে যে মেবি এটা ড্রপ করা উচিত, বাট ইটস লাইক না আরেকটু দেখি কতদিন এটা ইয়া করা যেতে, রাইট? কারণ আপনার দেয়ালে পিঠ ঠেকছে বলে আপনি 2019 সালে তখন আপনি বলছেন যে আমি পিঠ থেকে দেয়াল ভেঙে ঢুকে যাচ্ছি তখন ভিতরে। সিচুয়েশন কিরকম সিচুয়েশনটা ছিল তখন, আপনি একটু বলেন তো। মানে প্রচণ্ড খারাপ, মানে আমি ধরেন অফিস ভাড়া দিতে পারতেছি না, আমার এমপ্লয়ীদের স্যালারি 2-3 মাস হলো আটকায় গেছে, এমন অবস্থা গেছে যে অফিসে আজকে যে লাঞ্চ হবে সেটার টাকা নাই, আমি আমার পকেট থেকে টাকা দিয়ে আমার ছেলেদের লাঞ্চ করাচ্ছি, এইরকম অবস্থা আর কি। চরম অবস্থা, চরম, মানে এটা আসলে বলার মতন না, মানে an entrepreneur's life। হ্যাঁ মানে বলার মতন আসলে বাইরে থেকে বোঝা যাবে না। না এটা বাইরে থেকে দেখবেন আমি হাসাহাসি করতেছি, ফেসবুকে ঢুকলে আপনি এটার কোনো ট্রেস পাবেন না, দেখবেন আমি জোক করতেছি, এটা করতেছি সেটা করতেছি। হ্যাঁ, যে অনেকে আছে না যে স্ট্রেসটা এক্সপ্রেস করে, এটা আবার আমার ভিতরের জিনিসটা নাই। আমি আবার একটু মানে কি বলবো, কিছু জায়গায় এক্সট্রোভার্ট, কিছু জায়গার খুবই ইন্ট্রোভার্ট। হ্যাঁ, তো ওইসব জিনিসে দেখবেন যে আপনি ফেসবুক লাইভ দেখবেন খুবই চেয়ারফুল মোডে আছি, বাট ভিতরে অবস্থা খারাপ। সত্যি কথা বলতে যে মানে এই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা আসলে কেউ বলে না, মানে এই জায়গাটা না, আমরা যখনই এই যে আমরা যে চাকরি করতেছে থেকে অল এক্সাইটেড না যে আরে ব্যবসা করবো এই সেই, মানে উফ ওয়াও অ্যামেজিং, বি ইওর ওন বস এন্ড 9 to 5 নো বাই বাই। আসলে আমার কাছে মনে হয় যে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য এটা, চাকরিজীবীরা হয়তো 9 to 5 কাজ করে আর ব্যবসায়ীরা 9 to 9 কাজ করে। সকাল 9 to 9 মানে কম বলছিস? হ্যাঁ, মানে সকাল 9টা থেকে তারপরের দিন সকাল 9টা। নাও ইট মেক্স সেন্স। কারণ আমি আই রিমেম্বার বলতেছি যে আমি স্বপ্নের মধ্যেও যে কি পরিমাণ কাজ করি। আচ্ছা, এখানে আপনাদের সাথে একটা জাস্ট দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডিফিকাল্ট জার্নিটা আমি যে গো থ্রু করছি, যে 2014 থেকে 19 পর্যন্ত, এই 5 বছরের জার্নির উপর ভিত্তি করে কিন্তু আমি একটা বই লিখছি। সো বইটা হচ্ছে চাকরি ছেড়ে ব্যবসা, একদম নামটা যেটা আর কি। সো এটা কিন্তু মার্কেটে পাওয়া যায়। সো অনেকেই আসেন আমার কাছে যে ভাই আমি ব্যবসা শুরু করব, আপনি আমাকে একটু কিছু উপদেশ দেন। তো আমি সবাইকে যেটা সবসময় বলি যে আসলে ভাই আগে বইটা পড়ে আসেন, দেন
অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকলে আপনি আমার কাছে আসেন, আই উইল বি ভেরি হ্যাপি টু গিভ ইউ টাইম। বাট আমি আপনাকে একদম জিরো থেকে ও আ ক খ করে পড়াবো এত টাইম আনফরচুনেটলি ভাই আমার নাই এখন। ভাইয়া একটা কোয়েশ্চেন হচ্ছে যে ধরেন প্রত্যেকটা আমরা বলি যে জে কার্ভ, মানে আমি শিওর আপনি জানেন জে কার্ভের যে ব্যাপারটা, আমি যদি একটু বুঝাই যে হকিস্টিক কার্ভ, হ্যাঁ সবকিছু নর্মাল চলতেছে বা লসে চলতেছে, বাট একটা মোমেন্ট একটা সময় দেন উঠে যায় সবকিছু, হ্যাঁ টিপিং পয়েন্টটা এইভাবে করে উঠে যায় জে কার্ভ। সো আপনার এই জে কার্ভটা কবে ছিল, কখন ছিল, কিভাবে ছিল, এটা যদি বলতেন। আই উইল বি ভেরি অনেস্ট, আমি এখনো জে কার্ভে পৌঁছাই নাই। আচ্ছা, হ্যাঁ। সো আমি সক্রিয় টেকনোলজিস, আমি বিশ্বাস করি আপনি, আমি যতদূর জানি আপনার 40+ ক্লায়েন্টস আছে আপনার, রাইট? আমার 40+ ক্লায়েন্টস আছে, অ্যাক্রস 23টা ইন্ডাস্ট্রিতে আমার প্রোডাক্টটা ব্যবহার হয়। বাট স্টিল সেই ওই যে হকিস্টিক গ্রোথ, যেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, সেই এখনো যায়নি। এখনো উই আর স্টিল লাইক এখনো না, এখনো আমরা ইনভেস্টমেন্ট ডিপেন্ডেন্ট। সো আমরা, বাট আমি বিশ্বাস করি উই আর ভেরি ক্লোজ টু দ্যাট টিপিং পয়েন্ট, যেখান থেকে আসলে যে কার্ভটা, হ্যাঁ আমি স্টার্টআপ মডেলে কাজ। স্টার্টআপ, এটা কি অডিয়েন্সের জন্য একটু ক্লিয়ার করবো, এসএমই এন্ড স্টার্টআপ মডেল, হাউ দিস আর টু ডিফারেন্ট? আমার কাছে মনে হয় বাই দিস টাইম অডিয়েন্স মনে হয় জানে। আপনারা যারা অলরেডি এই ব্যাপারটা জানেন প্লিজ একটু লিখে দেন, বিকজ এরকম অনেকে আছেন যারা কি এই জিনিসগুলো জানে না, কমেন্ট করে নেবেন। আমি বলবো যে কি আপনাদের বাই দিস টাইম অবশ্যই জানা উচিত, কারণ 2 সেন্স 2 বছর ধরে আপনারা দেখছেন, যদি না জানেন তাহলে এটা জিনিসটা খুবই কষ্টকর। না ব্যাপারটা এরকম না, আমি pretty sure ধরে নিতেছি এটা জানে। ঠিক আছে ভাই, প্লিজ কন্টিনিউ। এই জায়গাটা কি আপনারা এখন প্রফিটেবল আছেন বা এখন কি প্রফিটেবল আছেন? না, এখন আমরা প্রফিটেবল না, এখন আমরা বার্নিং করে যাচ্ছি। আমরা এখনো ইনভেস্টর ডিপেন্ডেন্ট। আচ্ছা, বাট আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ আমরা বাই Q1 2025 হুইচ ইজ লাইক উইদিন 4 মান্থস আমরা ইনশাআল্লাহ ওপেক্স ব্রেক ইভেনে পৌঁছাবো ইনশাআল্লাহ। ক্যাপেক্স ব্রেক করতে আসলে বেশি সময় লাগবে না। মানে জিনিসটা হচ্ছে কি, এই ধরনের প্রোডাক্ট বেসড যেসব বিজনেস আছে সেগুলা মানে স্টার্টআপের অন্যতম সৌন্দর্যটাই হচ্ছে ওয়ান্স ইউ গেট ইন টু দ্য টিউন, আপনাকে কিন্তু স্কেল আপ করতে খুব বেশি সময় লাগবে না। তো আমরা আশা করি ধরেন ওপেক্স ব্রেক ইভেনে যখন চলে যাব, আমরা ধরেন সোফার ইনভেস্টমেন্ট আপনি যদি চিন্তা করেন বা আমি যদি টোটাল লস চিন্তা করি, কারণ কিছু তো ইনকাম তো অবশ্যই করছি এতদিনে, টোটাল লস যদি আপনি চিন্তা করেন আমার অ্যাপ্রক্সিমেটলি লাইক 2 কোটি টাকার মতন লস টোটাল। এই 2 কোটি টাকা কভার করতে আসলে খুব বেশি দিন লাগবে না, যখন কোম্পানিটা গ্রোথে চলে যাবে এভরিথিং। এবং আমরা মানে আপাতত তো শুধু বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করতেছি, বাট এটার আমাদের এই প্রোডাক্টটার সৌন্দর্য হচ্ছে সিমিলার মার্কেট এক্সিস্ট ইন সাউথ ইস্ট এশিয়া, ইন আফ্রিকা, ইন সাউথ এশিয়া। ওয়ান্ডারফুল। হ্যাঁ, সো প্র্যাকটিক্যালি যেখানেই আনঅর্গানাইজড রিটেল বেশি, যেখানে জাস্ট একটু এক্সপ্লেন করার জন্য বলি যে সে কথার কথা আগোরা সব এগুলো হচ্ছে অর্গানাইজড রিটেল। আর নর্মালি যে দোকানগুলো মুদির দোকান আমরা দেখি সেগুলো হচ্ছে আনঅর্গানাইজড রিটেল। সো বাংলাদেশে এইটার ব্রেকডাউনটা হচ্ছে 2% ভার্সাস 98%। 2% হচ্ছে অর্গানাইজড, 98% হচ্ছে আনঅর্গানাইজড। সো সিমিলার সিচুয়েশন ইজ ইন আফ্রিকান ডিফারেন্ট কান্ট্রিজ আছে, সেগুলোতে আছে। প্লাস হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, হ্যাঁ বাংলাদেশের মতন এত এক্সট্রিম না, বাট মেবি 60, 20, 80, 30, 70 এই ধরনের বিভিন্ন আছে। সাপোজ ইন্দোনেশিয়াতে ইজ 40, 60। ইন্দোনেশিয়া বিশাল দেশ, হ্যাঁ। সো 60% ইজ অলসো লাইক হিউজ। সো ওইসব দেশে আমাদের মতন প্রোডাক্টের ব্যাপক ডিমান্ড আছে, কারণ মানে শুধু আপনি জাস্ট টু গিভ ইউ এন পার্সপেক্টিভ আর কি, শুধু বাংলাদেশেই রেজিস্টার্ড এসএমই আছে হচ্ছে 80 লক্ষ রেজিস্টার্ড এসএমই। কিছুই না, এটা নাম্বারটা মানে কিছুই না। হ্যাঁ, এবং বাংলাদেশের মতন ইকোনমিতে আপনি তাহলে চিন্তা করেন বিভিন্ন ইন্দোনেশিয়ার মতন ইকোনমিতে কি হবে, মালয়েশিয়ার মতন ইকোনমিতে কি হবে। হ্যাঁ, সো এইগুলাতে হিউজ মার্কেট। তো আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টটাকে আমরা ইনশাআল্লাহ শক্তপোক্ত করব, গ্লোবালাইজ করে এটাকে আমরা ইনশাআল্লাহ গ্লোবালাইজ করব। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল ইনশাআল্লাহ। সো আমি যে জিনিসটা ভাই বুঝলাম সেটা হচ্ছে যে এখানে এসএমই একটা বিষয়, একটা হচ্ছে স্টার্টআপ। সো এসএমই আমি একটু ভেঙে বলি যে এসএমইতে যেটা হয় যে আমি ওখানে 1 লাখ টাকা লাভ করলাম, আমার পকেটে থেকে গেল, রাইট। স্টার্টআপের ক্ষেত্রে একটু মডেলটা একটু ভিন্ন, সেটা কোম্পানিতে থাকছে, এক্স্যাক্টলি আমি যে তুলতেছি ব্যাপারটা এরকম, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হয়তো আমি স্যালারি নিচ্ছি হোয়াট নট। সো আপনি ধরেন 5 বছর ধরে এটাতে করতেছেন,
ব্যাপারটা হইতেছে অনেকে এটা চিন্তা করে এটা তো তাহলে মজা না, এটা তো এক্সাইটিং না, বিকজ আমি তো ঘরে কোনো 1 লাখ 2 লাখ 5 লাখ আমি ইনকাম করলাম আসলাম, মজাটা কোথায়? মানে স্টার্ট আপের আপনি যেটা বলতেছেন যে এত কষ্ট করছেন, বলতেছে আমরা এখনো ব্রেক ইভেন, এই যে যাবো আর কথা হচ্ছে কি আরে ভাই তার থেকে বড় আমি একটা যদি রেস্টুরেন্ট দেই বা হোয়াট এভার, আমি একটা কিছু যদি দিই সেখানে যদি 1 লাখ টাকা 2 লাখ টাকাও যদি আসে, যেটা এসএমই মডেল, সেটা তো আমার জন্য বেটার। তাহলে আপনার মডেলটা কেন বেটার বা এখানে ডিফারেন্সটা কি? বা আপনার অবশ্যই নিশ্চয়ই যে একটা আছে যে হ্যাঁ আমার প্রফিটটা এরকম না এইরকম হবে বলেই আমি আসলে লং রানে খেলছি, এই জিনিসটা একটু হ্যাঁ বিগ ওয়াই। স্টার্ট আপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা যে একটা সার্টেন টাইম পরে এইটাকে আসলে খুব সিগনিফিকেন্টলি স্কেল করা যায়। আমি একটু আগে যেটা বললাম যে আমি বাংলাদেশের মার্কেটে আমি প্রোডাক্টটা তৈরি করতেছি, কিন্তু আমি কিন্তু এটাকে রেডি করতেছি একটা রিজিওনাল প্রোডাক্ট হিসাবে। সো তখন কিন্তু আসলে ওই যে আমরা একটু আগে যেটা কথা বলতেছিলাম যে কার্ভ, হ্যাঁ, অথবা হকি স্টিক কার্ভ, যেটা এই হকি স্টিক কার্ভটা কিন্তু যখন আসবে তখন কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট একটা ভ্যালু তৈরি হবে। হ্যাঁ, তখনই কিন্তু প্র্যাকটিক্যালি এইটা একটা এসএমইকে অনেকভাবে ছাড়া যাবে। একটা এসএমই হয়তো বা সে গাণিতিক হারে সে হয়তো বা বৃদ্ধি পাবে, কিন্তু যখন একটা স্টার্ট আপ সে বৃদ্ধি পায় সে কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, সো এইটা যেমন একটা মোটিভেশন। অফকোর্স ইটস এ ম্যাটার অফ ফিউচার ইভেনচুয়ালি কি হবে কেউ জানে না, বাট ইটস এ হোপ। এবং হোপটার উপরে কনফিডেন্স আছে দেখেই বেসিক্যালি আমরা এই সময়টা দিচ্ছি। দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2টা হচ্ছে এই যে শেয়ার, আমি তো একটা কোম্পানির শেয়ার হোল্ডার, আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমি কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমার অন্যান্য ইনভেস্টররা আমার কো-ফাউন্ডাররা আছেন তারাও শেয়ার হোল্ডার। সো সার্টেন পার্সেন্টেজ অফ শেয়ারের আমি হচ্ছি মালিক, সেই একটা ভ্যালু আছে শেয়ারটার। এখন ধরেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে 2024 আমরা কিন্তু ওয়ান অফ দ্য উইনার্স। তো সেইখানে আমাদের ভ্যালুয়েশন হয়েছে অ্যাপ্রক্সিমেটলি $3 মিলিয়ন। $3 মিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় লাইক 35 কোটি টাকার মতন। সো 35 কোটি টাকার আমি যদি X% শেয়ার হই মালিকের, তার মানে 35 কোটি টাকার একটা পোর্শন আমার নামে আছে। সো প্র্যাকটিক্যালি যে আমরা যে দেখি যে ইলন মাস্ক সে $1 বিলিয়ন, এই জেফ বেজোস ও কি পকেটে টাকা নিয়ে বসে আছে? না, এটা তো ওর কোম্পানির শেয়ারের মূল্য, ওর নামে যে টাকা শেয়ার আছে সেইটার ভ্যালু। সো স্টার্ট আপটা যখন কি হবে, সে যখন ওই যে কার্ভের ভিতরে যাবে অথবা সেই হকিস্টিক কার্ভটা যখন ধরবে, সেই টিপিং পয়েন্টটা পৌঁছাবে, তখন কিন্তু এই যে 30 কোটি টাকা ভ্যালুর কোম্পানি সেটা কিন্তু 300 কোটি টাকায় যাইতে এটা কিন্তু বেশি দিন সময় লাগবে না। বিকজ এটাই হচ্ছে স্টার্ট আপের নেচার। সে যখন বাড়া শুরু করবে তখন কিন্তু মানে এক্সপোনেনশিয়াল হিসেবে বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তাকে বানানো হচ্ছে। এইখানটাতেই বেসিক্যালি এসএমই এবং স্টার্টআপের মধ্যে কিন্তু ডিফারেন্সটা। হ্যাঁ, সে প্রথম দিকে তার পিছনে অনেক খরচ করতে হবে, তার ইনিশিয়াল রিস্ক ইজ ভেরি হাই, এবং দ্যাটস ওয়াই স্টার্টআপের ফেইলিয়ার রেটও ইজ ভেরি হাই। সেই তুলনায় আপনি যদি জেনারেল এসএমই নিয়ে কাজ করেন, আপনার কাছে রেস্টুরেন্ট দেন, দিস আর মাচ মোর সেফার বিজনেস। বাট এইগুলা একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনাকে দিবে, তার বাইরে কিন্তু আসলে আর দিবে না। সে একটা তার সিলিং আছে। এই স্টার্টআপের কিন্তু সিলিং নেই। স্টার্টআপের আপনি যত উপরে নেবেন ততই কিন্তু নেওয়ার সুযোগ আছে। ভাই, একটা এসএমই কে কি আমি স্টার্টআপ মডেলের মতো করে সাজাতে পারি না? ফর এক্সাম্পল আমি একটা রেস্টুরেন্ট চালাইতেছি, আমি এই রেস্টুরেন্টকে ধরেন আমি খুব সাকসেসফুল রেস্টুরেন্ট, বাংলাদেশে আমার 10টা-20টা ব্রাঞ্চ আছে, তো এটা কি আমি স্টার্টআপ মডেলে করতে পারি না? করতে পারেন, অবশ্যই করতে পারেন। আপনি এইগুলাকে সে ফর এক্সাম্পল আপনি ফ্র্যাঞ্চাইজি করে দিতে পারেন, ফ্র্যাঞ্চাইজি মডেলে দিয়ে দিতে পারেন। সে কথার কথা আজকে যদি আড়ং ডিসাইড করে যে আমি আড়ং, অথবা আমরা আরো যদি রেস্টুরেন্টের কথা যেহেতু বললেন স্টার যদি সে চিন্তা করে যে আমি ফ্র্যাঞ্চাইজি মডেল দিয়ে দিব, আপনি রাজশাহীর ছেলে, রাজশাহীতে কি আপনি চান না একটা স্টার থাকুক? আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে গেলেন, তো সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে 310টা স্টার চলে যেতে পারে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু স্কেল আপ করতে পারে, যদিও আসলে সেটা মানে ইন পিওর সেন্স দ্যাটস নট এ স্টার্ট আপ, কারণ আপনি এটাকে একটা সেই আনুপাতিক হারে, ওইটা ইনভেস্টমেন্টও সেই আনুপাতিক হারে বাড়বে। আপনি খুব তাড়াতাড়ি আপনি যে স্কেল আপ করতে পারবেন জিনিসটা না, কারণ সবকিছুর মধ্যে একটা ফিজিক্যাল জমি জমার ম্যাটার আছে এন্ড এভরিথিং। সো এটা এগেইন এটা বাড়ানো যাবে,
but not up to the scale like an IT product or something. So আমি আপনার প্রশ্নের উত্তরে ইয়েস এন্ড নো দুইটাই বলবো আর কি। আমি মনে হয় আপনি একটা স্কেল পর্যন্ত বাড়াইতে পারবেন, বাট নট মানে নট বিয়ন্ড দ্যাট। একটা সিলিং একটা সিলিং আছে। আমি মনে হয় এটার সাথে ভাই একটা জিনিস অ্যাড করবো, একটা জিমনেশিয়াম, এটাও তো এরকম মডেল, তাই না? আপনি যত বেশি মানুষ চাচ্ছেন আপনি বিভিন্ন এলাকায় তত বেশি জিম দিবেন। ওই কি বলে ওটা, রিয়েল এস্টেট কস্ট থেকে শুরু করে ইকুইপমেন্ট কস্ট, ট্রেনার কস্ট। তার মানে কি আপনি টাকা বাড়াইতে চাইলে আপনার প্রচুর খরচ বাড়াইতে হবে। কিন্তু যদি আমি একটা ফিটনেস অ্যাপ বানাই, এক্স্যাক্টলি সেটা খুব কম খরচে সাই করে কিন্তু ওইটা ফেল করার চান্স অনেক বেশি। যেমন আমি একটা এলাকায় একটা জিম দিলাম, আমি ধরে নিচ্ছি অ্যাটলিস্ট 50টা মানুষ তো আসা উচিত। আবার আমি একটা অ্যাপ বানাইলাম, এটা মানুষ ছুঁড়ে ফেলতে পারে, কেন টাকা খরচ করে আমি তোমার অ্যাপ ইউজ করবো? সো এই জন্যই মনে হয় ব্যাপারটা রিস্ক যতটা বেশি, সোজা কথা হাই রিস্ক, এটা অনেকটা পেন্ডুলামের মতো কাজ করে, যত উপর দিকে উঠাবে এইদিকে তত ওই দিকে বেশি সুইং করবে, রিস্ক বেশি গেইন বেশি, ইভেন্চুয়াল গেইনটা অনেক বেশি। সো এই জায়গাতে ধরেন আপনি লেটস সে কোনটা প্রেফার করেন, যদি আপনি স্টার্টআপেই, যেহেতু আপনি স্টার্টআপ করতেছেন, বাট এই জায়গাতে আমি কিভাবে বুঝবো আমার কি আসলে এসএমই মডেলে যাওয়া উচিত নাকি স্টার্টআপ মডেলে যাওয়া উচিত? বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, স্টার্টআপের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাটার হচ্ছে ফান্ডিংটা। অবশ্যই। সো ফান্ডিংয়ের দিক থেকে কিন্তু বাংলাদেশের মার্কেট এখনও খুবই রুডিমেন্টারি স্টেজে আছে। বাংলাদেশে ফান্ডিং এখনও নট অ্যাট অল ইজিলি অ্যাভেইলেবল। ব্যাংক আপনাকে তো ফান্ডিং করবেই না, কারণ ব্যাংক আপনি যখন নিজেকে প্রুফ করবেন যে আপনার টাকার দরকার নেই, সে তখন আপনার কাছে আসবে। হ্যাঁ, নেক্সট আসতেছে হচ্ছে ইনভেস্টর্স, জেনারেল এঞ্জেল ইনভেস্টর্স বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এখন এঞ্জেল ইনভেস্টর্স, আপনি যদি 1 কোটি 2 কোটি টাকা আপনাকে রেইজ করতে হয়, কতজনের সেই নেটওয়ার্ক আছে যেই নেটওয়ার্ক থেকে আপনি 1 কোটি 2 কোটি টাকা আপনি রেইজ করতে পারবেন? হ্যাঁ, আমার আইডিয়া আছে, আমাকে 1 কোটি দাও, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট। নো, এটা খুবই ডিফিকাল্ট। সো কতজনের সেই জিনিসটা আছে যার আপনাকে আগে অ্যাসেস করতে হবে যে আপনার আশা আছে ভালো, বাট আপনার রিয়ালিটি কি। সেইটা যদি রিয়ালিটির সাথে আপনার আশা যদি ম্যাচ করানোর একটা সুযোগ থাকে, অনলি দেন ইউ গো ফর বিগ ইনভেস্টমেন্ট। মানে বিগ ইনভেস্টমেন্ট মধ্যে বাংলাদেশের জন্য 2 কোটি টাকাও ইজ এ বিগ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যেইখানে ধরেন মানে ইন্ডিয়াতে খুব ইজিলি 10 মিলিয়ন 20 মিলিয়ন ডলার তুলে ফেলতেছে, সিলিকন ভ্যালিতে মানে $200 মিলিয়ন তুলে ফেলতেছে। সো এইখানে আমি যেমন একটা এক্সাম্পল দিতে চাই যে কি পরিমাণে ডিফিকাল্ট বাংলাদেশি ফাউন্ডারদের জন্য টাকা রেজ করা। যে যতটুক জানি কথাটা, শিখর যে ফাউন্ডার, যে শাহির, সে বলছিল যে আমি বাংলাদেশের বা মানুষের লাইফটাকে ইমপ্রুভ করার জন্যে আমি কাজ করতেছি এবং প্র্যাকটিক্যালি আমার জীবন আমি দিয়ে দিচ্ছি এই ফান্ড তোলার জন্যে। কত টাকা? $2 মিলিয়ন, একদম মানে জান পেহচান আর কি। হ্যাঁ, ওয়ারেজ সিলিকন ভ্যালিতে একটা ডগ ওয়াকিং অ্যাপ $200 মিলিয়ন তুলে ফেলতেছে। দ্যাটস দ্য ডিফারেন্স। মানে আপনি যেখানে হিউম্যান ইন্ডেক্স ইমপ্রুভ হবে, মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে, এই ধরনের একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, সেইখানে $2 মিলিয়ন বাংলাদেশি স্টার্ট আপ দেখে কেউ টাকা দিবে না। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের বাংলাদেশ ইমেজটা এখন পর্যন্ত স্টার্ট আপ ফ্রেন্ডলি ইমেজ না। কেউ এখানে টাকা ইনভেস্ট করে টাকা যে ঘরে নিয়ে যেতে পারবে সেটার কোনো কনফিডেন্স তারা নাই। কেন হলো এরকম? অনেক রিজন আছে। ফিসকাল পলিসি আছে, এখন পর্যন্ত সেরকম কোনো স্ট্রং কোনো এক্সাম্পল তৈরি করতে পারে নাই কেউ যে একটা সাকসেসফুল এক্সিটের, হ্যাঁ, এই ধরনের কেস স্টাডি তৈরি করতে পারেনি। অনেক কিছু আছে। প্লাস বাংলাদেশ মার্কেটকে কেউ চিনে না, কারণ বাংলাদেশ ইজ ওভারশ্যাডোড বাই ইন্ডিয়া, অন্য পাশে ইন্দোনেশিয়া। সবাই ফান্ড যখন আসে ওই দিকে চলে যায়। বাংলাদেশ যে মাঝখানে আছে সেটা, ইভেন বাংলাদেশের চাইতে খারাপ ইকোনমি হওয়া সত্ত্বেও পাকিস্তান ইজ ইন এ মাচ বেটার স্টেজ। রিয়েলি? এক্স্যাক্টলি, কারণ ওদের সাথে মিডল ইস্টের কানেকশনটা অনেক বেশি। মিডল ইস্টের অনেক ফান্ড আসে। বাংলাদেশের আমরা না ঘরকা না ঘাটকা, আমরা না আসি আমেরিকার সাইডে, না আসি আমরা মিডল ইস্টের সাইডে, ইন্ডিয়া তো নাই। সো এইরকম আর কি অবস্থা। তো এখানে যে ডিসকাশনটা করতেছিলাম যে ফান্ডিং ইজ ভেরি ডিফিকাল্ট
আপনি যদি মনে করেন আপনার কাছে সেই পরিমাণে ফান্ড তোলার ক্যাপাসিটি নাই, ইউ শুড গো টুয়ার্ড এসএমই। আপনি ডে 1 থেকেই আপনি কিভাবে প্রফিটে যাবেন সেই চিন্তা করে আপনাকে সাস্টেইনেবিলিটি চিন্তা করে যাইতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার হাতে মোটামুটি ফান্ডিং তোলার মতন, আপনার ইনিশিয়াল লেভেলে কয়েক বছর চালাবেন, আপনার এঞ্জেল ইনভেস্টমেন্ট নিতে পারবেন আপনার ক্লোজ মানুষজনের কাছ থেকে, অ্যান্ড অফকোর্স সবচাইতে বড় জিনিস হচ্ছে ওয়েদার ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রোডাক্ট আইডিয়া অর নট। সবাই স্টার্ট আপ করতেছে, তাই আমি স্টার্ট আপ করে ফেললাম। এক্স্যাক্টলি, সবকিছু এমভিপি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা কি বলবো গেট ক্রস করে আপনাকে কিন্তু একটা ভ্যালিড বিজনেস মডেলের দিকে আপনাকে কিন্তু যাইতে হবে। সো তার আগে আপনি যদি এই জিনিসগুলো যদি আপনি ক্রস না করতে পারেন, আপনাকে এসএমই মডেলেই যাওয়াটা বেটার। সো এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, বাংলাদেশে দুইটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। একটা কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশে যে এত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়েছে, রাইট, লেটস সে প্রাণ বলি, এরকম আরো অনেক আছে। সো কোয়েশ্চেন হচ্ছে যে তারা তাহলে কিভাবে বড় হলো? তারা তো এসএমই মডেল দিয়েই বড় হয়েছে, তারা তাহলে কিভাবে বড় হলো? নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2 হচ্ছে এই বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ তারা কি চাইলে ইনভেস্ট করতে পারে না, বা এইটার কি অবস্থা, বা তারা কি করতেছে কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের বড় যত গ্রুপ আছে, আপনি সিটি গ্রুপ বলেন, যমুনা গ্রুপ বলেন, এরা সবাই কিন্তু সেই স্বাধীনতার পর থেকে তারা ব্যবসা শুরু করছে। আকিজ বলেন, এবং বেশিরভাগ কিন্তু ট্রেডিং বিজনেস করছে। খুব সিম্পল, ইম্পোর্ট করছে, বাংলাদেশে এনে বিক্রি করছে। ওকে, ট্রেডিং বিজনেসটা হচ্ছে বলা হয় যে সব বিজনেসের বাপ বলেন, সব বিজনেসের মা বলেন, এটা হচ্ছে ট্রেডিং বিজনেস। কারণ এইটা দিয়ে আপনি মার্কেট বুঝতে পারবেন। এরা বেসিক জিনিসটা প্রথমে করছে, করে দেন যেইটাতে মার্কেট সবচেয়ে বেশি সেইগুলাতে তারা আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকছে। হ্যাঁ, সো একটা পর্যায়ে গিয়ে দেখছে যে আরে এত বেশি মাল নিয়ে আসতে হয়, এর থেকে আমি একটা শিপিং লাইন দিয়ে দিই প্রতি আমার বছর তৈরি করেছে। সো ওইভাবে করে অর্গানিক্যালি তারা গ্রো করছে। আমরা আজকের যে সিটি গ্রুপ দেখতেছি, আজকের যে যমুনা গ্রুপ দেখতেছি, এটা কিন্তু 5 বছরে 10 বছর হয় না, এটা 40 বছরে হয়েছে। 50 বছরে হয়েছে, আরো বড়। এক্স্যাক্টলি, কেউ কেউ তো আরো বড়। আকিজের তো আমি যতটুকু জানি 50 প্লাস, মানে 1950s এর দিকে আকিজ সাহেব অ্যাকচুয়ালি উনি বিড়ি বানায় যে বিক্রি করতো, সেটা 1950s এর দিকে। তো সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, যে কেউ কিন্তু আসলে সো কল স্টার্ট আপ মডেলে ওনারা কিন্তু যায়নি, ওনারা একদম পিওর ভেরি ট্র্যাডিশনাল বিজনেস মডেল করে না গাইছেন। এখন ওনাদের সুবিধাটা কি হয়েছে যে ওনারা একটা অপরচুনিটি পাইছে, একটা স্বাধীনতার পরে দেশে একটা বিশাল গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ওনারা কাজে লাগাইছে। আমি কথার স্বার্থে আমি ধরে নিচ্ছি সবাই সৎভাবেই হয়তো বা ওনারা বিজনেস করছেন, একটা অ্যাটলিস্ট এট এ সার্টেন লেভেল। এখন যেই জিনিসটা হচ্ছে যে আপনি কোনো একটা কোম্পানি তৈরি করবেন, সেটাকে 30 বছরে বড় করবেন, মানুষের আসলে এখন আর এত ধৈর্য নাই। মানুষ, আপনার ইনভেস্টররা আপনাকে আসলে এত টাকার দিবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে কিন্তু একটা, এটা হচ্ছে আরেকটা রিয়ালিটি, মানে একটা সামাজিক রিয়ালিটি বলেন, এন্ড এভরিথিং। ফাস্ট চাচ্ছে সবকিছু। প্যারাটা এখানে, চ্যালেঞ্জটা এখানে, তাই না? এক্স্যাক্টলি। সো এইটা করতে গিয়ে আবার কিন্তু আসলে কথা আসলে এত বেশি অন্যদিকে চলে যাইতে পারে যে মানে সেখানে আবার ভ্যালুয়েশন ড্রিভেন স্টার্টআপ চলে আসতেছে, যেটা আসলে সাস্টেইনেবল না, কিন্তু ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে। ফাপা বিজনেস বাট ভ্যালুয়েশন ড্রিভেন। সো সেইটা নিয়ে কথা বলতে গেলে আবার আসলে অনেক কথা চলে আসে, আমরা অন্য একটা এপিসোডে বলতে পারি, অন্য আরেকটা জিনিসে চলে যায়। সো ট্র্যাডিশনাল যে বিজনেস মডেলটা, সেটা করে অবশ্যই আপনি সামনে আগাইতে পারবেন, বাট এটা আপ টু এ সার্টেন লেভেল। আপনাকে ধীরে ধীরে আপনাকে ধৈর্যশীল হইতে হবে, আপনাকে সামনের দিকে আগায় যেতে হবে, এভরিথিং। এখন আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল যে এই যে বড় বড় কোম্পানিগুলো, বড় বড় গ্রুপগুলো, তারা কি স্টার্ট আপে ইনভেস্ট করতে পারে না? অবশ্যই তারা পারে এবং তাদের করা উচিত, কিন্তু ওই কালচারটা বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলে যে ওনারা এখন পর্যন্ত ওই যে, যেহেতু ওনারা ট্র্যাডিশনাল বিজনেস মডেলে অভ্যস্ত, ওনারা দেখছে যে এই কোম্পানি প্রফিট করে না, ওর ভ্যালুয়েশন 30 কোটি টাকা হবে কেন? আমার পাগল পাইছে, তুমি আগে 30 কোটি টাকা প্রফিট করো, তারপরে আমি তোমার 30 কোটি টাকা ভ্যালুয়েশন দিব। এখন তো ভাই আসলে খেলাটা সেরকম না। এখন এইরকমও হয়েছে, ধরেন আমি যখন, সেটা বছর 3 আগের কথা, আমি যখন বলছি যে আপনি আমাকে 3 কোটি টাকা ইনভেস্ট করবেন, আমি আপনাকে 10% শেয়ার দিব, সরি 10% তো না,
5% শেয়ার দিব। তার মানে 5% হলে 3 কোটি টাকা, 6 কোটি 60 crore 60 crore না, এত টাকা বলি নাই আমি। যাই হোক, ওইটা মানে 30 কোটির নিচে সামথিং ছিল আর কি, মানে আমি এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল করতেছি না। সে হ্যাঁ, তো উনি তখন এটা শুনে, মানে একটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন, somewhere like around like 15 crore টাকা ভ্যালুয়েশন। উনি তো শুনে মোটামুটি চেয়ার থেকে উল্টায় পড়ে যায় অবস্থা, যে কি বলে এই ছেলে, হ্যাঁ এই কোম্পানি এখনো প্রফিট করে নাই, কিছু নাই। সো ওনারা আসলে ওই 10 লক্ষ টাকা দিয়ে 10% শেয়ার নিয়ে নিব, এখনো ওনারা ওই মেন্টালিটিতে এখন ওনারা বসে আছে, যেহেতু দে আর ভেরি কনজারভেটিভ অর ভেরি ট্র্যাডিশনাল বিজনেস মাইন্ড নিয়ে ওনারা আছেন। ওনাদের বেশিরভাগেরই হচ্ছে বর্তমানে যারা গ্রুপের যারা মালিক আছেন, ওনারা হচ্ছেন গার্মেন্টস ওনাদের আছে, ওনারা এখন পর্যন্ত ভেরি ট্র্যাডিশনাল চাল আমদানি করতেছেন, তেল আমদানি করতেছেন, কনসাইনমেন্ট আসতেছে, বিক্রি হচ্ছে, প্রফিট হচ্ছে, ওনারা ওই মডেলে বিশ্বাসী। বাট একটা প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টটা একটা সার্টেন টাইম পর্যন্ত এটাকে ফিট করে যাইতে হবে, দেন এইটা অনেক টাকা নিয়ে আসবে, এবং এই যে ফিউচার প্রফিটের উপর ভিত্তি করে এইটার এখন প্রোডাক্ট ভ্যালুয়েশন হবে, এইটাতে ওনারা অভ্যস্ত না। সো এই যে এই অভ্যস্ততাটা, এইটাও কিন্তু আসলে মানে ওনারা যদি ইনভেস্ট করে, এটা বাংলাদেশের স্টার্ট আপ সিনারিওর জন্য অনেক ভালো। এখন আমরা বলি যে বিদেশিরা কেন ইনভেস্ট করে না, ভাই দেশি মানুষই তো ইনভেস্ট করে না। দেশি মানুষ যেখানে ইনভেস্ট করে না, সেখানে বিদেশিরা কোন সাহসে আসবে, কোন ভরসায় আসবে? ভাই আপনি এখানে একটা কথা না বললেই না। আমি লাস্ট একটা কোম্পানিতে ছিলাম, ওটা স্টার্ট আপ মডেল। হ্যাঁ, ওখানে মানে আমি যখন ওটা ছাড়ি ততদিনে অলরেডি মনে করেন 12-13 কোটি টাকার উপরে ওখানে বার্ন করা হয়েছে। আচ্ছা, এখন এগুলোর পেছনে আপনি যদি বাংলাদেশে টাকা ঢালার মতো ব্যক্তি আসলে খুঁজতে গেলে বেশিরভাগই চলে আসবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা, একদম মানে এক্স্যাক্টলি ওনারাই মেইন। এরপরে গেলে আপনি এফএমসিজি বড় বড় অনেক মাথা পাবেন, অথবা আমি যেটা দেখছি হচ্ছে ওনাদের এফএমসিজিও আছে, ওনার গার্মেন্টসও আছে, এইরকম টাইপের হ্যাঁ ট্রেডিং বিজনেসগুলো। আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি। এখন আপনি একটা জিনিস বুঝেন, ওনারা একটা অর্ডার বাইরে থেকে আসে, একটা বায়ার একটা অর্ডার দিল, এলসি দিয়ে রাখছে, আমার টাকা যে আমি পাইতে যাচ্ছি অ্যাসিউরেন্স আমার কাছে, এলসি আছে, আমার সেলাই করে শিপমেন্ট দিতে 3 মাস 4 মাস 5 মাস ম্যাক্স 6 মাস, প্রতি 6 মাসে আমার টাকা ঢুকে যায়, আমার ইনভেস্টমেন্ট উঠে যায়। এবার ট্রেডিং এ আসেন, আমি ইম্পোর্ট করে এনে বিক্রি করতেছি কত মাসের ভেতর? ভাই যারা ইভেন ল্যান্ডে টাকা খাটাচ্ছে তারাও বলতেছে কি আমার তো 1 বছরে 2 বছরে 3 বছরে 5 বছরে টাকা উঠে আসবে। আপনি যাই বলেন না কেন, যেভাবে তারা গ্রো করে আসছে, এখন আপনি নতুন এই মডেল তাদের জন্য তারা বুঝে। আমি আই হ্যাভ সিন পিপল, আপনি এসএসএল কমার্সের কথা বলেন, মানে দারুণ, দের ফ্যান্টাস্টিক, ডুইং ফ্যান্টাস্টিক। ওইটার পেছনেও কিন্তু সাইফুল ইসলাম ভাই মানে ওনারাও কিন্তু গার্মেন্টস ব্যাকগ্রাউন্ডের। দেখেন এই যে টাকা ঢেলে যাচ্ছে, আমি ওনাদের ওইদিকে বেশি ডেপথে যাব না। সহজ কথা হচ্ছে ইট ইজ টাফ ফর দেম। ওনারা যখন একসময় মনে করেন কবুলও বলে ফেলে, আচ্ছা আমি রাজি, কিন্তু 6 মাস যাওয়ার পরেই তো তার ভেতরের সেই ইঞ্জিনটা তাকে করতে থাকে, কিরে ভাই আমার পাশের গার্মেন্টস আমারে এত টাকা দেয় আর ও খালি নিয়ে যেতেছে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর ভবিষ্যৎ দেখাচ্ছে, ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, তোরা বেইচা আমারে কি দিতেছস? এখন ইয়েস, এইটা আমার মনে হয় কি বাংলাদেশের স্টার্ট আপ নিয়ে যারা কাজ করতেছে তাদেরও বোঝা উচিত যে আমি তাকে 2, 3, 4, 5 বছর না করে জিনিসটাকে যদি বাইট সাইজ করা যায়, ছোট 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 করে তাকে যদি অ্যাচিভমেন্টের ওইটা দেয়া যায় যে ইউ কিপ ইনভেস্টিং অ্যান্ড সি এই যে রেজাল্ট আসে, এই যে রেজাল্ট আসে, এইটাও করা হচ্ছে না। তাদের বার্ন করাই যাওয়া হইতে থাকে, করানোই হইতে থাকে, বেশি দিন তো নিতে পারবে না। বাট রেজাল্টস যে দেখাবি, মানে এখানে রেজাল্টস বলতে তো টাকা, এক্স্যাক্টলি আমি মনে করি যেমন একটা প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে, প্রোডাক্ট তৈরি করে সেটাকে মার্কেটে নিয়ে সেল করে প্রফিট করে, এটা আপনি ভাঙবেন কিভাবে? আমার কাছে একটা জিনিস কি মনে হয় ভাইয়া, মানে ইট ইজ অল অ্যাবাউট সেলস না ভাইয়া। এখন আপনি দিন শেষে সেল করতেছেন কার কাছে? আপনি বলবেন কাস্টমারের কাছে। আমার কাছে মনে হয় যে মানুষটা স্টার্ট আপের ভিশনটা দেখলো, তার কাস্টমার কয়েকজন,
ওই কনজিউমারও তার কাস্টমার, ইনভেস্টরও তার কাস্টমার, স্টেক হোল্ডার। এই ইনভেস্টরের জন্য হইলো আমার কাছে মনে হয় কি, এটা ভাই আমার স্টার্টআপ এক্সপার্ট, আমার মডেলটাকে এমন ভাবে রাখা যে আমার প্রোডাক্টের এতটুকু মার্কেটে ছেড়ে কিছুটা উঠে আসে, সো দ্যাট আমি পরের টুকু লঞ্চ করতে পারি। অর্থাৎ অল ফিচার সেট লঞ্চ ভার্সেস এমভিপিরই কয়েকটা স্টেজ আছে। এইটা আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউ গাইজ অলরেডি ডুইং ইট, যেটা আমি বলতেছি, কিন্তু আই হ্যাভ অলরেডি সিন সেভারাল, মানে অনেকটা জায়গায় এতে যাবো না, যে তারা জিনিসটা ওই পুরাটা ডেপ না হয়ে ছাড়লে তো আসলে মার্কেট আমাকে অন্যভাবে নিবে, এই করতে গিয়ে এত বার্ন করতেই থাকে, পরে ওইটা অনেক সময় আমি অনেক বড় বড় কোম্পানি দেখছি কোটি কোটি টাকা বার্ন করে শেষে কোম্পানি বলছে এটা তুই বন্ধ কর, 10 কোটি টাকা লিখে দিলাম বন্ধ কর। এক্স্যাক্টলি না, এটা কিন্তু একদম লিঙ্কডইনের যেই প্রতিষ্ঠাতা কি হফম্যান যেন তার নাম, রিড হফম্যান, সেই কথাটা বলছে যে তুমি যদি তোমার প্রোডাক্ট দেখে খুশি হও তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি টু লেট ইন দ্য মার্কেট। তোমার প্রোডাক্ট দেখে তুমি স্যাটিসফাইড না, এই প্রোডাক্টটাই আমি আসলে মার্কেটে নিয়ে আসতে চাচ্ছিলাম, মনের মতন প্রোডাক্ট আসলে কখনো ফাউন্ডার পাবে না। সে যা আছে সেইটা নিয়ে মার্কেটে যাইতে হবে, লাতিকুতা খাবে, কাস্টমারের গালি খাবে, বাট এইটা দিয়েই তাকে প্রোডাক্ট বিক্রি করে ফাইন টিউন করে করে সামনে আগাইতে হবে। আপনি একদম ফাইন টিউনড প্রোডাক্ট, পারফেক্ট প্রোডাক্টটা নিয়ে আপনি যাবেন, তার মানে বুঝতে হবে যে ইউ হ্যাভ অলরেডি মিস দ্য মার্কেট, অন্য কেউ এসে ব্যবসা করে অলরেডি চলে গেছে। সো এই জায়গাতে খুব সুন্দর একটা কোয়েশ্চেন, মানে জিনিস বলছেন। সো এই জায়গাতে মানে যে জিনিসটা হয় যে পারফেকশনিজম একটু হিট করে, যে না এখানে তো আরেকটু বেটার করতে হবে, আরেকটু বেটার করতে হবে, আরেকটু বেটার করতে হবে, আর এটা আমার প্রবলেমটা হয়, হ্যাঁ, তারপরে লঞ্চ করি। সো এই জায়গা থেকে, কারণ আমারও এই প্রবলেমটা হয় এবং যার কারণে দেখা যাচ্ছে অনেক কিছু আমি লঞ্চ করি না বা করতে আমার ডিলে হচ্ছে। সো তাহলে এই জায়গাটা আমি কিভাবে আমি এখানে কিভাবে ব্যালেন্স করবো, কিভাবে, হোয়াট শুড আই কিপ ইন মাইন্ড? এইটা হচ্ছে আরেকটা যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমি ধরেন দিলাম, হ্যাঁ, এটা যেটা আমি মনে করছি যেটা ঠিক আছে, ওকে আপাতত চালাই দিলাম, এটা ফ্লপ প্রোডাক্ট। এগেইন গিভেন দ্যাট আমি কিন্তু স্টার্ট আপ চালাবো না, আমি তো এসএমই চালাচ্ছি। ধরেন আমাদের ইম্প্যাক্ট একাডেমি আছে, আমি একটা কোর্স লঞ্চ করতেছি, আমি জানি না এই কোর্সটা কিভাবে মডেল করলে ভালো হবে, কিভাবে এটা কি লাইভ করবো, রেকর্ড করলে কি হবে না হবে, এই যে ব্যাপারটা, আমার থিঙ্কিংটা ভাইয়া কি হওয়া উচিত একটু যদি গাইড করেন। এখানে ওই যে এমভিপি মডেলে যাবেন আপনি, দরকার হইলে সে আপনার যিনি কোর্স ইনস্ট্রাক্টর যিনি আছেন ওনাকে দিয়ে আপনি একটা ডেমো ক্লাস করাইলেন, ডেমো ক্লাস করায় আপনি সেটাকে আপনার প্ল্যাটফর্মে ছেড়ে দিলেন, বললেন যে সবাই বলেন তো কেমন লাগলো, এটা নিয়ে একটা ফুল কোর্স দিব, হি ডাজ ইট। হ্যাঁ, এটাই তো নাটক করে, সরি এটাই তো এমভিপি, আপনি এটাই করেন, হি ডাজ ইট, হি নোজ দ্য গেম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো এইটা কিন্তু কি আছে বেসিক্যালি হচ্ছে এগেইন, মানে আমার বইতে আমি জিনিসগুলো দিছি তো ওই জন্য মনে আছে। ফেসবুকের সিইও ছিল শেরিল স্যান্ডবার্গ, সে একটা কথা বলছিল যেটা আমি আসলে খুব মেনে চলার চেষ্টা করি, সেটা হচ্ছে ডান ইজ বেটার দেন পারফেক্ট। পারফেক্ট জিনিস বলতে আসলে কিছু নাই, ডান হইছে ওকে নামাই দাও, ওয়াও, ওইটা করো। এটা যদি কেউ আমল করতে পারে, আমল বলতেছি কিন্তু ফার্স্টে তরিকা শিখেছেন না, এখন যদি কেউ এটা আমল করতে পারেন, মানে I think I suffer from that. হ্যাঁ, এটা আমাদের অনেকেরই সমস্যা আছে, আমরা প্রোডাক্টটাকে সেই মনের মতন ফাইন টিউন না হওয়া পর্যন্ত মার্কেটে ছাড়তে চাই না। তত সময় কিন্তু কাস্টমার দেখা গেল ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, অন্য কোনো কম্পিটিটর এসে ঢুকে গেছে, অনেক কিছু কিন্তু আছে। এটা আমার কাছে মনে হয় কি এই জায়গাটা, মানে আমি পার্সোনালি মানে হয় কি এত প্ল্যানিং প্রসেস, এই বানাবো সেই বানাবো, এটা ওইটা বিজনেস প্ল্যান, এই ঢুকতে দেখা গেছে যে কি সময় তো চলে গেল, টাকা বার্ন হচ্ছে, এইদিকে কম্পিউটার এই সেই খেয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, এইটা আমি সবসময় একটা কি বলবো, একটা থিওরি ফলো করার চেষ্টা করি, মানে নট দ্যাট যে প্রুভেন থিওরি, বাট এটা জাস্ট আমার মাথায়, যে আমি যদি নতুন কিছু চিন্তা করতে থাকি আমাকে ধরে নিতে হবে আমার কম্পিটিটররাও একই চিন্তা করতেছে, হ্যাঁ, অ্যাটলিস্ট আরো 10 জনে চিন্তা করতেছে। তাহলে ডিফারেন্সটা কোথায় আসবে? ডিফারেন্সটা আসবে হচ্ছে কে আগে মার্কেটে নিয়ে যেতে পারে সেটা।
এইটাই হচ্ছে এক্সিকিউশন ইজ দ্য কি। স্টার্টআপের মাস্টার ক্লাস, এক্সিকিউশন ইজ দ্য কি। স্টার্টআপস, এসএমই সবগুলো একটা হাইব্রিড মাস্টার ক্লাস। এনিওয়েজ ভাইয়া, খুবই জোস লাগতেছে। আমি অনেক কিছু জানতে পারছিলাম যে বেটার ইজ ডান ইজ বেটার দ্যান পারফেক্ট, রাইট? আরেকটা যেটা বলতেছিলেন যে একই সাথে আরো কম্পিটিটর আছে, কে আগে যাবে, মানে বেসিক্যালি দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। আচ্ছা, দ্যাট উইল মেক, মানে কখনো মনে করার কোনো কারণ নাই যে আই এম স্মার্টার দেন মাই কম্পিটিটরস। কারণ আমি যেরকম একটা কোম্পানির এমডি, আমি নিজেকে যতটুকু স্মার্ট মনে করি, আরেকটা কোম্পানির এমডিও কিন্তু সে কিন্তু ঘাস খেয়ে আসে নাই, সেও কিন্তু যথেষ্ট ফাইট করে আমার মতনই, হয়তো আমার চাইতে আরো বেশি ফাইট করে সেই জায়গাতে আসছে। সেও কিন্তু পোড় খাওয়া সৈনিক একজন। সো মনে রাখতে হবে যে তার মাথায়ও কিন্তু বিজনেস কিভাবে ডেভেলপ করা যায় সেও দিনরাত চিন্তা করতেছে। সো আমি যদি একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, আমার ধরে নিতে হবে যে একই দিনে তার মাথাতেও প্রোডাক্টের চিন্তাটা আসছে। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে একটা খুব খুব কি জিনিস, যে কে কত তাড়াতাড়ি মার্কেটে নিয়ে যাইতে পারে, এবং আরেকটা হচ্ছে সিক্রেসি মেনটেন করে কতটুকু যাওয়া যায়। আমি মাথায় আইডিয়া আছে আর সাথে সাথে ফেসবুকে দিয়ে দিলাম আমি এইটা করতে যাচ্ছি, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি লাইক শেয়ার বেশি আসবে, কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কম্পিটিটরের হাতে যতটুক চান্স ছিল যে মানে সে না জানার পরেও আপনি অনেক দূর সামনে আগায় যাচ্ছেন, সেই সুযোগটা কিন্তু আপনি নষ্ট করে ফেললেন। এখানে আমার একটা আর্গুমেন্ট আছে বা এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভাই যেটা বলে যে এটা অনেক সিইওসরা বলে যে ভাই আইডিয়াস বলি যাই বলি করে ইটস নাথিং উইথাউট ইমপ্লিমেন্টেশন। সো এই জায়গাটা আপনি কিভাবে বলবেন? আমি যদি ইমপ্লিমেন্টেশনে, তো খেলা তো চলছে ভাই ইমপ্লিমেন্টেশনে, ইমপ্লিমেন্টেশনে এটা যেমন ঠিক। এখন আপনার হাতে যদি কোনো প্রোপ্রাইটারি আইডিয়া থাকে যেটা আপনি পেটেন্ট করে ফেলছেন, দ্যাটস ওয়ান থিং। বাট আপনি এমন একটা জিনিস যেটা পাবলিকলি অ্যাভেইলেবল, আপনি এমন কিছু একটা করতে যাচ্ছেন যেটা চাইলে আরেকজনও করে ফেলতে পারে, আপনি সেই আইডিয়াটা আরেকজনের হাতে প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করে করে বের করলেন, দেন আপনি কিছু লাইক এবং লাভের আশায় আপনি সেটাকে আপনি খুলে একদম ওপেন প্ল্যাটারে সবার কাছে সাজায় দিলেন। অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু বলি যে ধরেন লেটস সে একটা রেস্টুরেন্ট আমি দিতে চাচ্ছি, রেস্টুরেন্ট অনেক রিস্কি একটা বিজনেস, বাট আমি কিছু ফাইন টিউন করে বের করছি, আচ্ছা অমুক জায়গায় মতিঝিলের অমুক একটা জায়গায় একটা যদি ফুড কার্ট দেওয়া যায় এখানে ভালো হবে, কারণ এই কারণে এই আপনি মনে হয় এইটা বোঝাতে যাচ্ছেন যে কি এই জিনিসটা, হ্যাঁ আমি একটা ফুড কার্টের বিজনেস দেবো, হোয়াট এভার, দ্যাটস ইট। হ্যাঁ, মানে আমি তারপরে কি করলাম যে আমরা আসছি, আপনি 1 মাস আগে বললে মাথায় যে চিন্তা আসলো যে 6 মাস পরে আমরা আসছি মতিঝিলের ওই কোনায়, গট ইট, হ্যাঁ গট ইট বলে দেওয়ার সাথে সাথেই তো আপনার আশেপাশে সবাই কার্ড নিয়ে সবাই রেডি এখানে। কারণ আপনি যত R&D করছেন ওই R&Dটার আউটকামটা আপনি বলে দিচ্ছেন তাদেরকে, সে সোজা চলে যাবে। বুঝতে পারছি, ডাইরেক্ট এক্সিকিউশন। সো ভাইয়া আমি না আজকের পডকাস্টে অনেকগুলো লেসন্স পেলাম, 2টা আমি একদম মনের ভিতরে গেঁথে নিচ্ছি। একটা হচ্ছে ডান ইজ বেটার দ্যান পারফেক্ট, আর একটা হচ্ছে ইফ ইটস ইন ইউর মাইন্ড দেন ইটস অলরেডি ইন ইউর কম্পিটিটরস মাইন্ড। এই 2টা জিনিস আমার কাছে মনে হচ্ছে অনেক ভ্যালুয়েবল কিছু আমি পেলাম, এবং আরো অনেক কিছু আছে। সাথে তুই যদি কোনো কিছু অ্যাড করতে চাস প্লিজ ফিল ফ্রি টু। না, আমার কাছে ভাই একদম ফার্স্ট থেকে পুরো যে জার্নিটার কথা বললেন, অর্থাৎ আমি জব থেকে যখন ডিসিশন নিয়েই ফেললাম যে আমি এখন বিজনেসে সুইচ করব, তো ওভারঅল এই জার্নিটা আমার মনে হয় আমাদের অডিয়েন্সও যদি খুব একদম পিকচার পারফেক্ট, সে যদি ক্লিয়ারলি বুঝতে পারে ভাইয়া আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য না ওই যে লস করার পর মনে করেন কেউ একজন 20 লাখ টাকা নিয়ে নামছে, 20 লাখ টাকা খোয়া টোয়া সে অনেক লার্নিং নিছে, কিন্তু নেক্সট আর টাকা নাই যে এই লার্নিংটা এখন আর অ্যাপ্লাই করার, বা কেউ তাকে আর দিতে চাচ্ছে না। আমার মনে হয় তার ওই 20 লাখ টাকা না আজকে বেঁচে গেছে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় এই জায়গা থেকে আপনি যতটা লেস রিস্কে এই কাজগুলো করতে পারেন, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট থেকে শুরু করে ফিজিবিলিটি অ্যানালাইসিস, পারফেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস পারফেক্ট একটা জিনিস। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব, মানে অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা দেখতেছে, যে ভাইয়া কিন্তু মানে দেখেন এই জিনিসটা যদি গো ওভার করি, ভাইয়া কিন্তু মানে ট্রেনিং দেন, এবং এই জিনিসটা গো ওভার করতে মনে হয় আমাদের কয়েক ঘন্টা, মানে 10 ঘন্টা 20 ঘন্টা ধরে আমাদের জাস্ট এটাই করতে হবে, কারণ দেয়ার সো মেনি থিংস। আমরা ইনডেপথে যাচ্ছি না, বাট আমি একটা জাস্ট এখানে একটা টিপ শেয়ার করি, যেমন ফিজিবিলিটি অ্যানালিসিস ভাইয়া কিন্তু জাস্ট টাচ পয়েন্টস, বিকজ এটা পুরোপুরি একটা ক্লাস হওয়া সম্ভব না, কারণ এটা তো অনেক লম্বা হয়ে যাবে। বাট আমি বলবো আপনার এখন কিন্তু চ্যাট জিপিটি আছে, সো চ্যাট জিপিটি ইউজ করলেও কিন্তু এখন আপনারা, ভাইয়া যখন করছে তখন তো চ্যাট জিপিটি ছিল না, 5 বছর আগে তখন চ্যাট জিপিটি ছিল না, সো আপনারা কিন্তু অনেক আগায় আছেন, হ্যাঁ অনেক আগায় আছেন। সো ভাইয়া যে জিনিসটা বলতেছেন আমি বলবো যে গেট
involved heavily on AI, get involved massively on AI. যত বেশি AI তে ইনভলভড হবেন, এবং আমি এখন ডে টু ডে লাইক এই যে ফিজিবিলিটি অ্যানালিসিস ভাই বললো, আমি এটা ChatGPT-র সাথে এখন কথা বলবো যে তুমি ফিজিবিলিটি অ্যানালিসিস তুমি এক্সপার্ট, আমি কিছু বুঝি না, তুমি এখন আমাকে গাইড করো এই প্রবলেম, এই ফর্ম বানাই দাও, একটা ম্যাট্রিক্স বানাই দাও যেটা আমি পূরণ করব। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, অনেক মানুষ বলে কি আমি কি লিখবো সেটা বুঝি না, বিশ্বাস করেন আমার কি অ্যান্সার থাকে জানে, তুমি ChatGPT-কে বলো যে আমি কি লিখবো আমি না বুঝতেছি না, ChatGPT ওকে তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি নিয়ে করবা, ওকে না উল্টা প্রশ্ন করতে থাকে। আমি বলি ফার্স্ট থিং ইউ ডু যে শোনো আমি না বুঝতেছি না কি লিখবো, আমি যে প্রম্পটিং পারি না এটাই তুমি বলে শুরু করো, অ্যাট লিস্ট ওয়ান্ডারফুল। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি বলবো যে কি, আমি মনে করি যে কি আমার নিজেরও অনেকগুলো কোয়েশ্চেন্স আছে ভাইয়ের কাছ থেকে জানার মতো, মানে আমার মধ্যে অনেক, মানে কি বলবো, আমি স্টিল হাংরি ভাইয়া। যেমন আপনি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, টিম বিল্ড আপ করছেন, এখানে ডেফিনেটলি আপনার অনেকগুলো ইয়া গেছে। আমি অডিয়েন্সকে বলবো যে কি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, তাহলে আমরা যেটা করবো ওখান থেকে ফিডব্যাক নিয়ে আমরা চেষ্টা করবো যে এটাও যদি আরেকটা সেকেন্ড এপিসোড হতে পারে কিনা, বা ইউনো আমরা উই নিড, মানে আমরা চাই আপনাদেরকে আরো কিভাবে আরো বেশি করে আপনাদেরকে ভ্যালু অ্যাড করতে পারি। সো মানে এখানে আমরা মোটামুটি আমার মনে হয় এত আগে যেটা কনজিউম করেছে নাও লেট দেম অ্যাপ্লাই। ইয়েস, যা কনজিউম করছেন মানে এটা কিছুই না যদি অ্যাপ্লাই আমরা না করি, দেয়ারস আ সিনড্রোম, মানে আমি বললাম প্রবলেম খালি শিখতেই থাকি আমল করতে হবে। এক্স্যাক্টলি সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এরকম হেভিওয়েট কথাবার্তা মনোযোগ দিয়ে শোনার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা এপিসোডে আরো কোনো হেভিওয়েট কথাবার্তা নিয়ে ইনশাআল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম।